প্রিজমের অ্যাঙ্গেল হচ্ছে এ, এখানে লাইট ইনসিডেন্ট হচ্ছে নরমাল, এখানে লাইট রেস যাচ্ছে টু দা প্রিজম আর এখানে নরমাল, এখানে লাইট রেস রিফ্লেক্টেড হচ্ছে। দেখে নাও, এটা নরমাল n1 ফার্স্ট সারফেস, এটা হচ্ছে ফার্স্ট সারফেসের রিফ্লেক্টিং সারফেস, এটা সেকেন্ড রিফ্লেক্টিং সারফেস। অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে a, লাইট রেস ইনসিডেন্ট হচ্ছে এট অ্যান অ্যাঙ্গেল i1, i1 অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে। ফার্স্ট সারফেসের রিফ্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে r1, সেকেন্ড সারফেস, এবারে সেকেন্ড সারফেসের ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে r2 এবং এমার্জেন্ট অ্যাঙ্গেল লাইট যে বেরিয়ে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু i2। ঠিক আছে, ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? ডেভিয়েশন অফ দি প্রিজম, আরে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে যাচ্ছে, চলে আসবে। তো যেদিকে যাওয়ার কথা ছিল এদিকে আর এখন যাচ্ছে এইদিকে, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি ডেভিয়েশন ডেল্টা। ঠিক আছে, ডেল্টা বলছি এটাকে। তাহলে ফার্স্ট সারফেসে ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে i1, রিফ্রাকশন অ্যাঙ্গেল r1, সেকেন্ড সারফেসে ইনসিডেন্স অ্যাঙ্গেল r2, রিফ্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে i2, এটাকে আমরা এমার্জেন্ট অ্যাঙ্গেলও বলে থাকি। এখানে ডেল্টা হচ্ছে ডেভিয়েশন, ডেভিয়েশন মানে হচ্ছে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে যাচ্ছে এখন, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডেভিয়েশন। এবং ডেভিয়েশনের ফর্মুলা কি আছে প্রিজমের, মনে হয় কারণ? ডেভিয়েশন মানে কি বলি? ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a অ্যাঙ্গেল অফ প্রিজম, তাই না? i1 প্লাস i2 মাইনাস a, এটাকে আমরা ডেভিয়েশন বলি। i1 টা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল, i2 হচ্ছে এমার্জেন্ট অ্যাঙ্গেল, a হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম আর ডেল্টা হচ্ছে ডেভিয়েশন। তো এখানে a মানে কি? অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ ইকুয়াল টু r1 প্লাস r2, এটাও আমরা জানি। অ্যাঙ্গেল অফ প্রিজম ইকুয়াল টু এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, a ইকুয়াল টু r1 প্লাস r2। এবং মিনিমাম ডেভিয়েশনের জন্য, ফর মিনিমাম ডেভিয়েশন সেটাকে আমরা ডেল্টা m বলবো, m ফর মিনিমাম, ডেল্টা m। ফর মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের কি হয়? i1 equal to i2, this angle is equal to this angle, আর r1 equal to r2 হয়, r1 equal to r2 হয়। এবং রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল অফ দি প্রিজম ইফ ইউ টেক μ2 এবং আউটসাইড রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, এখানে μ1, এয়ার আউটসাইডে এয়ার, প্রিজমের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। মিনিমাম ডেভিয়েশনের জন্য i1 equal to i2, r1 equal to r2 হয়। এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেতে পারি, রিফ্রাক্টিভ ইন্ডেক্সের সাথে আমাদের মিনিমাম ডেভিয়েশনের একটা সম্পর্ক আছে, কেউ জানো? রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ, মিউ এর সাথে মিনিমাম ডেভিয়েশনের একটা রিলেশন, জানো না? μ2 বাই μ1, দেখো আমি লিখেছি μ2 বাই μ1 ইকুয়াল টু সাইন অফ a plus delta m by 2 divided by sin of a by 2। রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ এর সাথে ডেল্টা m এর সম্পর্ক হচ্ছে এটা। জাস্ট ফর্মুলা গুলো লিখে নাও ভালো করে, কারণ এই ফর্মুলার উপরেই তোমাদের গোটা চ্যাপ্টারটা আছে একদম। আমি যতটুকু দরকার ততটুকুনি পড়াচ্ছি, খুব বেশি পড়েও কোনো লাভ নাই। μ2 by μ1 equal to sin of a plus delta m by 2 by sin of a by 2। এবারে তোমার μ2 equal to mu, e2 put μ2 equal to mu আর μ1 equal to 1, you put করে দাও, then you will get mu equal to sin of a plus delta m by 2 divided by sin of a by 2। এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, রিফ্রাক্টিভ ইন্ডেক্স উইথ মিনিমাম ডেভিয়েশন। ফর্মুলা গুলো, এটা আমাদের একটা ফর্মুলা আছে যে
এ ইকুয়াল টু, এটা একটা ফর্মুলা 1 নম্বর, এটা 2 নম্বর। আরো একটা ফর্মুলা আছে প্রিজমের, থিন প্রিজম। থিন প্রিজমের ক্ষেত্রে কি হয়, I1 আর I2 R1 R2 এগুলো খুবই স্মল হয়, এটাও খুব স্মল হবে। সেক্ষেত্রে আমরা কি লিখি, ডেল্টা ফর থিন প্রিজম। থিন প্রিজমের জন্য I1 R2 R1 R2 খুবই স্মল হয়, এও স্মল হয়, সেক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু আমরা লিখি মিউ মাইনাস 1 ইনটু এ। এটা একটা ফর্মুলা মনে রাখবেন। তিনটে আমি দিয়ে দিচ্ছি, এই এটা 1 2 3। এটা হচ্ছে থিন প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এ। মিউ তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, ডেল্টা হচ্ছে ডেভিয়েশন থিন প্রিজমের ক্ষেত্রে। একদম এটা প্রিজমের। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো এখান থেকে। ঠিক আছে, হয়েছে। আর দুটো ফর্মুলা আমরা জানবো এখান থেকে, সেটা হচ্ছে হয়েছে প্রত্যেকের। এটা তাহলে মুছছি, তাহলে ছবিটা রাখছি, হ্যাঁ, বাকি ফর্মুলা গুলো সব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝে দিচ্ছি। এরপরে যেটা দেখবো আমরা, যে আপতন কোণের যে সীমাস্থ মানের জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, সেই মানটা কত। আপতন কোণটা এখানে I1 এর যে সীমাস্থ মানের জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, সেই মানটা একটু আমাদের জেনে রাখতে হবে, এবং সেই মানটা আমি লিখে দিচ্ছি I1 ইকুয়াল টু সাইন ইনভার্স root over of mu square minus 1 sin of a minus cos of a। আপতন কোণের যে সীমাস্থ মানের জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, I1 এর ভ্যালু যদি এইটা এই ফর্মুলাতে ইফ ইউ ক্যালকুলেট, যে মানটা আসবে সেই মানের জন্য, মানে এই মানটা যদি হয় আপতন কোণের মান, তাহলে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। For this I1, no ray is emitted from prism. For this I1, no ray is emitted from the prism. মানে এটা একদম সীমাস্থ মান এটা। দ্বিতীয় প্রতিসারক তলে আপতন কোণের মান প্রিজমটির উপাদানের সংকট কোণের যদি সমান হয়, সেক্ষেত্রে নির্গত রশ্মি প্রতিসারক তল বরাবর ঘেঁষে চলে যাবে। আর প্রথম প্রতিসারক তলে আপতন কোণের মান যদি I1 এর সীমাস্থ মানের থেকে যদি বেশি হয় এখানে, তাহলে আলোক রশ্মি দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত হবে। আর একটা আমাদের ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। এই যে প্রিজমের প্রতিসারক কোণ বলতে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজমটা বলি, সেই মানটা কত হলে তার ম্যাক্সিমাম মানটা কত হতে পারে, যে মানের জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, সেটাও একটু জেনে রাখি। Max equal to 2 sin inverse 1 by root over of mu। এই মানটা একটু মনে রাখবে যে এই Max এর ভ্যালু প্রতিসারক কোণ এর যে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে সেটা হচ্ছে 2 sin inverse 1 by mu। এক্ষেত্রেও প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, মানে Max এর থেকে যদি বড় হয় এর মানটা, তাহলে আপতিত রশ্মি প্রিজম থেকে যেটা আপতিত হবে সেটা কোনো নির্গত হবে না।
এই দুটো ফর্মুলা একটু জেনে রাখো। এটা হচ্ছে I1 এর সীমাস্ত মান, যার জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। এটা Mx প্রতিসারক কোণের সীমাস্ত মান, যার জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। এগুলো একদম একদম ম্যাক্সিমাম ভ্যালু, একদম এর থেকে বেশি হলে কিন্তু হবে না। এই দুটো ফর্মুলা একটু জেনে রাখতে হবে। এরপরে আরো একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে টোটাল রিফ্লেক্টিং প্রিজম, পূর্ণ প্রতিফলক প্রিজম। এই ফর্মুলাগুলো আছে তোমাদের নোটস। পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে আমরা কি দেখবো সেটা দেখে নিচ্ছি। এগুলো একদম ফর্মুলাগুলো একটু মানে পূর্ণ প্রতিফলক প্রিজম কিরকম না, সমকোণী সমদ্বিবাহু, জানো এরকম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেই নাও, এখানে প্রিজম উপর রশ্মি আপতিত হচ্ছে। এখানে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে রশ্মি। আর এর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যে প্রিজমটা আছে সেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 42, তাহলে 42 এর বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে। তাহলে এখান থেকে রশ্মি কি হবে না, টোটালি পূর্ণ প্রতিফলক হিসাবে চলে আসবে। মানে এই অ্যাঙ্গেলটাও তো 40, এটা 45 হলে এটাও 45, তো 42 ডিগ্রি হচ্ছে সংকট কোণের মান এই প্রিজমের ক্ষেত্রে। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম, এইদিকে রশ্মি আপতিত হয়েছে, এইদিকে রশ্মি নির্গত হচ্ছে, পূর্ণ প্রতিফলক প্রিজম বলছে। এক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করতে পারো, এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি তুমি মিউ জি বলো, এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ এ, সারাউন্ডিংটা এটাও। তো এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি মিউ জি মিউ এ ইকুয়াল টু, আমরা কি লিখি মিউ এ বাই মিউ জি, জি মিউ এ ইকুয়াল টু কি মিউ এ বাই মিউ জি সমান আমরা কি লিখি সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। সেই সংকট কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের যে সম্পর্ক সেখান থেকে আমরা লিখতে পারছি। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি না 1 বাই, এটা 1 ধরে নিচ্ছি, এটা 1.5, মানে বায়ুর প্রতিসরাঙ্ক 1, প্রিজমের প্রতিসরাঙ্ক 1.5, এখানে থিটা সি সাইন থিটা সি আর এটা 1 চলে আসবে 1 সাইন 91। তো সেখান থেকে আমরা থিটা সি ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি। এখান থেকে থিটা সি নিয়ার ইকুয়ালস তোমরা 42 ডিগ্রি কাছে পাবে। সুতরাং 42 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে, এখানে 45 ডিগ্রিতে দেখতে পাচ্ছ, সুতরাং পূর্ণ প্রতিফলক হয়ে যাচ্ছে এরকম প্রিজমের ক্ষেত্রে। 42 ডিগ্রি হচ্ছে মানে এখানে সংকট কোণের যে মানটা আমরা বার করেছি এই ফর্মুলা থেকে, সেখানে দেখতে পাচ্ছি যে সংকট কোণের মানটা 42 ডিগ্রি আসছে, 42 এর বেশি কোণে আপতিত হয়েছে, ওই জন্য পূর্ণ প্রতিফলক হয়েছে, পূর্ণ প্রতিফলক প্রিজম। এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা দেখতেই পাচ্ছ এই কোণটা হচ্ছে সমকোণ সমদ্বিবাহু, দুটো বাহু সমান, এই বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পূর্ণ প্রতিফলক হচ্ছে। আচ্ছা, এই প্রিজমের সাহায্যে আমরা আলোক রশ্মির 0 ডিগ্রি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি চ্যুতি ঘটাতে পারবো। এবং আমাদের পেরিস্কোপ বলে যে যন্ত্রটা, সেই যন্ত্রে আমরা এই প্রিজম ইউজ করতে পারি। সে পেরিস্কোপ জানো তো, সেই জেড আকৃতির একটা লম্বা নল, যেখানে আমরা প্রিজম রেখেছিলাম বিভিন্ন কোণে কোণে, থেকে আমরা অনেক দূরের কোনো মাঠে যদি কোনো কিছু দেখতে হয় তখন আমরা পেরিস্কোপের সাহায্যে আমরা দেখতে পারি। তোমরা পড়েছো, ঠিক আছে। আমাদের এখানে থিওরিটা প্রিজমের হয়ে গেছে, আমরা এবারে একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিক থেকে আমরা একটু দেখে নিচ্ছি, আমি কতগুলো পড়িয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি ইম্পর্টেন্স এবং কঠিন আছে বলে মনে হচ্ছে আমার, আমি সেগুলো আগে করিয়ে দিচ্ছি। তো লাস্টের দিক থেকে আমি এটা দেখতে পাচ্ছি 54, প্রবলেম নাম্বার 54। আমি প্রবলেমটা পড়ছি একটু, তোমরা দেখো। প্রবলেম নাম্বার 54 কি বলেছে, কোন একটি প্রিজমের প্রতিসারক কোণ এ, অ্যাঙ্গেল অফ প্রিজম দেয়া আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক cot a/2, cot a/2, সো ন্যূনতম চ্যুতি কোণের মান কত? অ্যাঙ্গেল অফ প্রিজম দেয়া আছে এখানে a, অ্যাঙ্গেল অফ প্রিজম প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ প্রিজম, রিফ্র্যাক্টিভ ইনডেক্স সেটা অফ প্রিজম, সেটা দেয়া আছে cot a/2।
cot a by 2. Minimum deviation you have to calculate. Minimum deviation, ন্যূনতম চ্যুতিকোণ. You have to calculate the minimum deviation. তো এখানে কি ফর্মুলা ইউজ করবে? আজকে আমি পড়িয়েছি। কোন ফর্মুলাটা ইউজ করবে? ওই তো কয়েকটা ফর্মুলাই তো ছিল। ন্যূনতম চ্যুতিকোণ। আমরা যে ফর্মুলাগুলো সবাইকে পড়িয়েছি এইমাত্র, তার মধ্য থেকে কোনটা ইউজ করবে এখানে? আমরা এটা ইউজ করবো। দেখো, মিউ ইকুয়াল টু সাইন অফ a প্লাস ডেল্টা m বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ a বাই 2। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে, কারণ আমাকে বার করতে হবে ডেল্টা m, মিনিমাম ডেভিয়েশন। আমার মিউ দেওয়া আছে cot a বাই 2, অ্যাঙ্গেল অফ প্রিজম তো এই আছে। বুঝতে পেরেছো? আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এখানে। জাস্ট পুট করে দাও, ইউ উইল গেট ডেল্টা m ভ্যালু। পুট করে দাও, মিউ এর মান কত দেওয়া আছে? cot a বাই 2, cot a বাই 2 ইকুয়াল টু sin of a plus delta m by 2 divided by sin of a by 2. Cot a by 2 means ki cos by sin, তাই না? Cos a by 2 divided by sin a by 2 equal to sin of this a plus delta m by 2 divided by sin of a by 2. তো both side এ sin sin cancel হয়ে যাবে। জাস্ট cos ইকুয়াল টু sin চলে আসছে আমাদের। এই সাইড আমি চলে আসছি, cos a by 2 ইকুয়াল টু cos a by 2 ইকুয়াল টু sin of a প্লাস ডেল্টা m by 2। এটা আমরা কিভাবে সলভ করব এবারে? আমাকে ডেল্টা m বার করতে হবে। তো cosটাকে আমরা ইন টার্মস অফ sin এ লিখব। হ্যাঁ, তো এই cos মানে কি? sin of 90 minus a by 2। cos a by 2 means হচ্ছে sin of 90 minus a by 2 equal to sin of a plus delta m by 2। both sides sin inverse করে দিচ্ছি। তাহলে 90 minus a by 2, 90 minus a by 2 equal to a by 2 আচ্ছা a plus delta m by 2 লাগবে, a plus delta m by 2। তাহলে আমাকে delta m ক্যালকুলেট করতে হবে। then delta m by 2 equal to a by 2 মিস হচ্ছে a হয়ে গেল, আর 90 টা সাইডে চলে যাবে। আচ্ছা 90 মাইনাস a, তাহলে ডেল্টা m ইকুয়াল টু 180 মাইনাস 2a চলে আসবে। এটা চলে আসছে আমাদের অ্যানসার। 180 মাইনাস 2a আসছে ডেল্টা m এর কাছে। কোনো অসুবিধা আছে কারো? আমি স্টেপ বাই স্টেপ করে আসছি যাতে কোনো প্রবলেম না। আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি কারণ আমাদের ডেল্টা m ক্যালকুলেট করতে হবে। মিউ হচ্ছে গিভেন অ্যাঙ্গেল অফ প্রিজম a। তো আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা ইউজ করেছি। আর ডেল্টা m ইকুয়াল টু 180 মাইনাস 2a। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করেছি তো, নো প্রবলেম। বলার দরকার নাই। যদি অসুবিধা থাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, রিপিট করো। আচ্ছা, এরপর আমরা তোমাদেরকে 52 এর আইআইটি 2004 সালে পড়েছিল, দেখতে পেয়েছো? 52 54 হয়ে গেছে, ক্লিয়ার? 52 এর প্রবলেমটা দেখা গেল। মুচি তাহলে 52, হ্যাঁ চলো 52 বলো অ্যানসার কি হবে? ওটা তো একদম থিওরিটিক্যাল কোশ্চেন বলেছে। একটি কাচের প্রিজমের এবি তলে সাদা আলো আপতিত হলো, সবুজ বর্ণটি এসি তলে পূর্ণ প্রতিফলিত হয়। সবুজ বর্ণটা এসি তলে পূর্ণ প্রতিফলিত হয়, সেক্ষেত্রে এসি তল থেকে
আর কোন কোন বর্ণের আলো নির্গত হবে? একটু ভেবে বলো উত্তরটা। সহজ। হ্যাঁ, কে বললো এটা? আমি বলেছি খুব ভেবে বলতে। কথাটার মধ্যে কিন্তু অনেকটা আছে। এখানে বলেছে এটা ABC একটা প্রিজম। আমি বলে দিচ্ছি, এখানে হোয়াইট লাইট ইনসিডেন্ট হয়েছে, হোয়াইট লাইট ইনসিডেন্ট হয়েছে। ABC is a prism, yes, where AB surface a white light is incident and the green light is totally reflected along AC. Then which colors of light are emitted from the surface, from the second surface? English বুঝতে পেরেছো? Green light is totally reflected along AC. Then which colors of light emitted from the second surface? একটু ভেবে বলো তো। কোশ্চেনটা কিন্তু খুব ভেবে বলবে, আমি এটা বারবার বলছি। তোমাদের যে প্রিজমের যে ফর্মুলা গুলো পড়েছো ওইখান থেকেই সব আসবে একদম। কি কি আসতে পারে? আচ্ছা, আমরা তো জানি ডেভিয়েশন কার বেশি হয়। আমরা ভিপজিওর যে এটা আছে, মানে একটা প্রিজম সাদা আলো নরমালি কি হয় একটা প্রিজমের ক্ষেত্রে, তোমরা এটা তোমরা বেসিক একদম সাদা আলো যদি ইনসিডেন্ট হয় তো এখানে লাইটটা ভেঙে যায়, ভেঙে যে এখানে রেড থাকে, এখানে মানে ভিপজিওর, তাই তো? ভায়োলেটটা হচ্ছে নিচে থাকে, রেডটা উপরে থাকে, মানে কার ডেভিয়েশন বেশি হচ্ছে? ভায়োলেটটা বেশি ডেভিয়েট করছে, রেডটা লিস্ট ডেভিয়েট করছে। তো এখানে বলেছে ভায়োলেট নয়, এখানে বলেছে গ্রিন কালারটা বলছে এসি চলে আসছে। মানে এখানে কিন্তু ভিপজিওর এর মধ্যেই কিন্তু গ্রিন কালারটা আছে, ভিপজিওর VIB, বি হচ্ছে ব্লু, জি ফর গ্রিন। ভালো করে বুঝে, এখানে ভিপজিওর যে এটা আছে VIPGYOR, এই ভিপজিওর এই জিটা বলছে অ্যালং এসি চলে আসছে। তাহলে আর কোন কোন কালার গুলো আসবে এসি চলে সেকেন্ড সারফেস থেকে? এবারে তোমরা বুঝতে পারবে। পরের গুলো বলতে কোনটা, নিচে না উপরের গুলো? উপরের গুলো, হ্যাঁ সেটাই হবে অ্যাকচুয়ালি। যেহেতু এখানে লিখবে যে ভায়োলেটের ডেভিয়েশনটা সবার থেকে বেশি, রেডের থেকে বেশি, মিউ ভি ইজ গ্রেটার দ্যান মিউ আর। আর আমরা কি জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কি সম্পর্ক? মিউ ইকুয়াল টু 1/sin থিটা সি। তোমরা জানো তো এটা, এটা বারবার পড়ছো তোমরা। থিটা সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার জন্য এটা এসি চলে আসবে। তাহলে মিউটা যদি বেশি হয় ভায়োলেটের ক্ষেত্রে, তাহলে থিটা সি কি হচ্ছে? কম। আর রেডের ক্ষেত্রে হবে, রেডের ক্ষেত্রে মিউটা কি? কম, তাহলে থিটা সি কি হবে? বেশি। তার মানে কি বাকি কালার গুলো থাকবে এখানে, আর যে যে কালার গুলো আসবে সেগুলো হচ্ছে যে YOR, উপরের গুলো থাকবে আর নিচের গুলো কিন্তু আর আসবে না। নিচের গুলো প্রিজম ব্যাক ইনটু দা প্রিজম, প্রিজমের ভেতরে চলে আসছে। তাহলে আমাদের যে যে কালার গুলো আসবে সেটা হচ্ছে YOR, তার মানে হচ্ছে হলুদ, Y ফর ইয়েলো, অরেঞ্জ আর রেড। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে। তাহলে কি কি কালার গুলো আসবে এখানে? এটা হচ্ছে Y, ইয়েলো, অরেঞ্জ আর রেড, এই অপশনটা চলে আসবে এবং তোমাদের অ্যান্সার হচ্ছে এ হচ্ছে। বুঝলে আর কোন কোন বর্ণের আলো নির্গত হবে এসি টোল থেকে? সেটা হচ্ছে ইয়েলো, অরেঞ্জ আর রেড। কারণ যেহেতু ডেভিয়েশনটা ভায়োলেটের সবচেয়ে বেশি, তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে আমাদের দেখতে হবে তো। সুতরাং বাকি উপরের কালার গুলো আর আসতে পারে, বাকি কালার গুলো আর নিচের গুলো তোমার ব্যাক ইনটু দা প্রিজম, মানে প্রিজম থেকে আর নির্গত হচ্ছে না, উপরের গুলো প্রিজম থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, তাহলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, ওকে। তো এবারে 43, প্রবলেম নাম্বার 43। আমি বলে দিচ্ছি প্রবলেমটা কি আছে। 43 এখানে বলেছে কোন আলোক রশ্মি 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট কোন প্রিজমের মধ্য দিয়ে গেলে রশ্মিটির অন্তত 30 ডিগ্রি চ্যুতি হওয়ার জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক
মিউ হবে কত, মানে মিউটা কত ভ্যালু হতে হবে মিনিমাম। একটা আলোক রশ্মি বলছে 60 ডিগ্রি প্রতিসারক কোণ, মানে অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 60, অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 60, মধ্য দিয়ে গেলে রশ্মিটি 30 ডিগ্রি চ্যুতি পাওয়ার জন্য, মানে ডেল্টা ইকুয়াল টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি চ্যুতি পাওয়ার জন্য মিউটা কত হবে, মিউটা জানতে চেয়েছি। ক্লিয়ার? তাহলে কোন ফর্মুলা ইউজ করবে তোমরা? আরে এটা কিন্তু অন্তত বলেছে, মানে মিনিমাম ডেল্টা এম ভ্যালুটা দিয়েছে অ্যাকচুয়ালি, অন্তত দেখো কতটা লেখা আছে, মিনিমাম ডেভিয়েশনটাই দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমরা আবার ওই ফর্মুলাটা ইউজ করব যেটা আমরা আগে ইউজ করেছি, মিউ ইকুয়াল টু, এখানে মিউটা ক্যালকুলেট করতে বলেছে, সাইন অফ a প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ a বাই 2, জাস্ট পুট দ্য ভ্যালু, a ইকুয়াল টু 60 আর ডেল্টা এম ইকুয়াল টু 30, তাহলে কত হবে, সাইন অফ 60 প্লাস 30 ডিভাইডেড বাই 2 বাই সাইন অফ 30, তাহলে ইকুয়াল টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 30, সাইন 45 হচ্ছে 1 বাই √2 সমান √2। হ্যাঁ, এবারে মানে তাহলে মিউ এর মানটাকে যে ভ্যালুটা এসছে তার থেকে বেশি হতে হবে, হ্যাঁ বি চলে আসবে, তাহলে মিউ শুড বি গ্রেটার ইকুয়াল টু √2, অপশন বি চলে আসবে। ওই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে আমাদের জানতে চেয়েছিল, মিউ শুড বি গ্রেটার ইকুয়াল টু √2, রশ্মিটির অন্তত এই চ্যুতি পাওয়ার জন্য প্রিজমের মিউ এর ভ্যালুটা কত হতে হবে, গ্রেটার ইকুয়াল টু √2, আমাদের যে √2 ভ্যালুটা এসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো গ্রেটার দ্যান ইকুয়াল টু √2 হতে হবে। ঠিক আছে, কোন অসুবিধা আছে? জাস্ট ফর্মুলা, একদম কিচ্ছু নেই। আচ্ছা, এরপর 39 চলে আসো। 39 আমি বলছি প্রবলেমটা আবার, এটা হয়ে গেছে প্রত্যেকে, জাস্ট ক্যালকুলেশন করবে এবং পেয়ে যাবে 39। প্রবলেম 39 কি বলেছে, কোন প্রিজমের প্রতিসারক কোণ দিয়েছে 90 ডিগ্রি, ইয়ার উপাদানের প্রতিসরাঙ্ক সর্বাধিক কত হলে ইয়া থেকে কোনো আলোক রশ্মি কোনো মতে নির্গত হতে পারে। বলছি অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ গিভেন 60 ডিগ্রি, 90 degree is given 90 degree. But what is the refractive index of the prism, maximum refractive index of prism, so that a ray of light can be emitted in any hour, কোনো মতে নির্গত হতে পারে রশ্মি। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা বলেছিলাম এইমাত্র একটু আগে পড়েছিলাম যে এর সীমাস্ত মানের সঙ্গে একটা সম্পর্ক, মানে প্রতিসারক কোণের সীমাস্ত মান mx ইকুয়াল টু 2 sin ইনভার্স 1 বাই মিউ, মনে পড়ছে? দেখো এই ফর্মুলাটা, mx ইকুয়াল টু 2 sin ইনভার্স 1 বাই মিউ, এরকম একটা ফর্মুলা পড়েছি, মানে কোনো মতেই নির্গত হতে পারে। anyhow a ray of light can emitted from the second surface, তো আমরা এই ফর্মুলা ইউজ করে দেব, mx is given 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি by 2 equal to sin inverse 1 by mu, so 1 by mu equal to sin of 45 degree equal to 1 by √2, so mu equal to √2, √2 equal to 1.41, so mu equal to √2 equal to 1.41, just formula ইউজ করবে। অঙ্কগুলো দেখে মনে হবে যে তোমরা পারছো না, কিন্তু ডাইরেক্ট ফর্মুলা বলতে কোনো মতে নির্গত হতে পারে, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, mx হচ্ছে 2 sin ইনভার্স 1 বাই মিউ। আমি বলেছি ওখানে দুটো ফর্মুলা আছে, একটা আপতন কোণের মান দিয়ে, একটা হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল দিয়ে, দুটো ফর্মুলা, ওই দুটো ফর্মুলা জেনে রাখলেই হবে। ঠিক আছে,
তো প্রতিসরাঙ্ক সর্বাধিক কত হতে পারে না √2 সর্বাধিক ভ্যালু। ঠিক আছে, এবার 32 এর প্রবলেমে চলে আসো। প্রবলেম নাম্বার 32। তোমরা বলতে হবে না, আমার যেগুলো মনে হচ্ছে যে তোমরা তোমাদেরকে করে দেওয়া দরকার আমি ঠিক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবে সেরকম দেখেই আমি বলছি। আমি জানতেও চাইছি না যে তোমাদের কার কার প্রবলেম আছে। ঠিক আছে, আর জানতে চাইছি তো তাহলে 32 এটা বুঝছি তাহলে 32। আমি বলছি প্রবলেমটা শোনো ভালো করে। কোন প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে এ, ইয়ার একটি প্রতিসারক তল রূপা দ্বারা প্রলেপিত, অপর প্রতিসারক তলে আলোক রশ্মি 2a কোণে আপতিত হয়, দ্বিতীয় তল কর্তৃক প্রতিফলিত হয়ে একই পথে প্রত্যাবর্তন করে। তাহলে প্রিজমটির প্রতিসরাঙ্ক কত? আমি ছবিটা আঁকছি একটু দেখো। একটা প্রিজম বলেছে যার প্রতিসারক কোণ হচ্ছে এ, প্রতিসারক কোণটা হচ্ছে এ, আলোক রশ্মি বলতে 2a কোণে আপতিত হয়, 2a কোণ অ্যাঙ্গেলটা কত 2a, 2a কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল কর্তৃক প্রতিফলিত হয়ে, মানে এখানে এটা রূপা দ্বারা প্রলেপিত, এই তলটা ওই জন্য প্রতিফলিত হচ্ছে, এখানে রূপা দিয়ে আছে, সিলভার ফেস এটা। তো এখানে প্রতিফলিত হয়ে মানে এইদিকে আসছিল আবার এইদিকে ফিরে যাচ্ছে, একই পথে প্রত্যাবর্তন করছে, একই পথে প্রত্যাবর্তন করে। তাহলে বলছে এর প্রতিসরাঙ্ক কত, মিউ এর ভ্যালুটা কত হবে? এখানে মিউ এর ভ্যালুটা আমাদের জানতে চেয়েছি। ঠিক আছে, আমি আরো একবার প্রবলেমটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। একটা প্রিজমের প্রতিসারক কোণ এ, প্রিজমটি 2a কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল কর্তৃক প্রতিফলিত হয়ে একই পথে প্রত্যাবর্তন করছে। আমাকে এর মুখটা জানতে চেয়েছে, আর এই ফেসটা সিলভার, মানে সিলভার ফেস রূপা দ্বারা প্রলেপিত। এখানে আমরা তাহলে কি করব? মিউ বার করতে গেলে আমাদের কোন ফর্মুলা ইউজ করব? আমরা যে যে ফর্মুলাগুলো পড়েছি তার মধ্যে থেকে আচ্ছা, এখানে প্রতিফলিত হয়েছে মানে এখানে অ্যাঙ্গেলটা কত হয়েছে? একদম 90 ডিগ্রি। এটা এই অ্যাঙ্গেল, এটা যদি তুমি আলফা ধরো, এটাকে আর ধরে নাও, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে? টোটালটা হচ্ছে 180 হতে হবে না? আলফা প্লাস এ প্লাস 90 হচ্ছে 180, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? দেখো 90 মাইনাস এ, দেখো আলফার মানটা, আলফার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 90 মাইনাস এ। তারপরে তোমাকে বলেছে আর প্লাস আলফা, এই দুটো মিলে তো 90 না, কারণ এটা লম্ব, এটা তো নরমাল লম্ব, তাহলে আর প্লাস আলফা মিলে 90 হতে হবে। তাহলে আর প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সেকেন্ড থেকে আমরা কি বার করব না, সেকেন্ড থেকে আমরা আলফার মানটা অলরেডি আমার 90 মাইনাস এ লিখে দেওয়া আছে, তাহলে প্লাস 90 মাইনাস এ পুট করে দিচ্ছি ইকুয়াল টু 90। তাহলে 90 90 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আমরা পেয়ে গেলাম a ইকুয়াল টু r বা r ইকুয়াল টু a, মানে প্রিজমের এই আর অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটা সমান, এটা পেয়ে গেলাম। এরপর আর কিছুই নয়, সেলস ল অ্যাপ্লাই করে দাও এই ফেসটা, এই পয়েন্টে সেলস ল কি বলেছে? মিউ ইকুয়াল টু, আমার তো মিউটাই লাগবে না, মিউ ইকুয়াল টু sin i বাই sin r, একদম। আর আইটা কত এখানে 2a, আইটা কত বলেছে 2a, তাহলে sin অফ 2a ডিভাইডেড বাই sin অফ r এর মানটা কত বলেছে a, তাহলে r এর মানটা a পুট করে দিলাম, হয়ে গেল। এবারে এই উত্তরের এই ফরম্যাটে আনার জন্য একটু ইয়ে করতে হবে। sin 2a মানে তোমরা জানো 2 sin a cos a, 2 sin a cos a বাই sin a, তাহলে sin a ক্যান্সেল হয়ে গেল, 2 cos a চলে আসবে, এবং অপশন আমাদের চলে আসবে বি। খুব ভালো অঙ্ক, দেখে নাও। আমি আরো একবার রিপিট করতে পারি যদি না বুঝতে পারো। এখানে বলেছিল একটা প্রিজমের প্রতিসারক কোণ এ, প্রিজমটির একটি রশ্মি 2a কোণে আপতিত হয়ে দ্বিতীয় তল কর্তৃক প্রতিফলিত হয়ে একই পথে প্রত্যাবর্তন করছে, যেহেতু এটা সিলভার ফেস। তো আমাদের জানতে চেয়েছিল মিউ এর ভ্যালুটা কত, তো আমি বলছি এখানে যে প্রতিফলিত হয়েছে তার মানে এখানে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 90, আর এটা এ, তাহলে আলফা এটা ধরেছি, এটা আর ধরেছি, তাহলে আলফার মানটা হবে 90 মাইনাস এ, আর আর প্লাস আলফা দুটো মিলে তোমার 90 হতে হবে, কারণ এটা লম্ব। সেখান থেকে আর এর মানটা এ পেয়েছি, জাস্ট স্নেলস ল অ্যাপ্লাই করেছি,
আই এর মানটা বসিয়ে দিয়েছি, আর এর মানটা পুট করে দিয়েছি, অ্যান্সার পেয়ে গেছি। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। একই পথে আসা মানে কি, আলোক রশ্মি যেদিকে গেল সেদিকেই এসছে, তার মানে কি লম্ব ভাবে আপতিত হয়েছে, তার মানে এই কোণটা তো 90 হতেই হবে। আর 90 প্লাস এ আর প্লাস আলফা, এই টোটাল তিনটে কোণ মিলে 180 হতে হবে, তার মানে আলফার মানটা 90 মাইনাস। দেখে নাও যদি অসুবিধা, আমি ডাইরেক্ট লিখেছি এটাকে, আর এই দুটো মিলে তোমার 90 হতে হবে, কারণ এটা লম্ব। তো সেখান থেকে আর ইকুয়াল টু এ, এক্সেলেন্ট ছিল, আর কিছু না। ঠিক আছে, আর বলতে হবে, এটা রিপিট করতে হবে নাকি কিছু? চলো, আচ্ছা তার আগের অঙ্কটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, হয়তো পারবে না। 31, ওটা মনে হচ্ছে আপতন কোণের সম্ভাব্য মান জানতে চেয়েছে। দেখেন অঙ্কটা পড়ো আগে, নিজেরা চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। 31 এরটা একটু দেখে না, মনে হয় পারবে না, বলে দিচ্ছি। একটি আলোক রশ্মি ক্ষুদ্র প্রতিসরণ কোণ মিউ, ক্ষুদ্র প্রতিসরণ কোণ মিউ, এই প্রতিসরণ কোণ হচ্ছে এ এবং মিউ প্রতিসরাঙ্ক, এর হচ্ছে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। প্রিজমের একটি কোণে আই কোণে আপতিত হচ্ছে, এখানে কোণটা হচ্ছে আই, কোণটা হচ্ছে আই, অপর প্রতিসরক তল থেকে লম্ব ভাবে নির্গত হলো। এখানে এমন ভাবে আপতিত হয়েছে যে এখানে হয়েছে লম্ব ভাবে, মানে আলোক রশ্মিটা এইভাবে গেছে, লম্ব ভাবে নির্গত হয়েছে, অপর প্রতিসরক তল থেকে লম্ব ভাবে নির্গত হয়েছে, আলোক রশ্মিটা এই দিকে দিয়ে এইদিকে গেছে। তো এখানে জানতে চাইছে যে আপতন কোণের তাহলে সম্ভাব্য মান কত, মানে আই এর ভ্যালুটা কত হতে পারে। এটা তাহলে কিভাবে করবে? একটা আলোক রশ্মি এমন একটা কোণে ইনসিডেন্ট হয়েছে যে এই তল থেকে দ্বিতীয় তল থেকে লম্ব ভাবে নির্গত হয়েছে। লম্ব ভাবে মানে কি, তলের সঙ্গে লম্ব ভাবে, মানে নরমালের দিকে আর কি, নরমাল যেটা ছিল এই যে নরমাল, এই দিকে নরমালের সঙ্গে চলে গেছে। তো আমাকে জানতে চাইছে তাহলে আপতন কোণের সম্ভাব্য মান কত হতে পারে জানতে চেয়েছে। এখানে কিভাবে ইউজ করবে, আই এর মানটা আমরা কিভাবে পেতে পারি? মিউ প্রতিসরাঙ্ক, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম গিভেন। এখানেও তোমরা সেন্স লটা প্রথমে অ্যাপ্লাই করে নাও। এখানে ধরো এটা আই, এটা R1 ধরে নাও, আর এখানে R2 ধরে নাও, আর এখানে I2 তো তোমার এখানে তো হয়ে যাচ্ছে 0 ডিগ্রি একদম। তো আমরা সেন্স ল অ্যাপ্লাই করছি মিউ ফার্স্ট স্পেসে, মানে এই পয়েন্টে। এই পয়েন্টে সেন্স ল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? এই পয়েন্টে sin I বাই sin R1, R1 এখানে R1 হয়েছে, আমি R1 পাবো। আর আমরা কি জানি, এ মানে R1 প্লাস R2 না, এ মানে R1 প্লাস R2 প্রিজমের ক্ষেত্রে আমরা জানি এটা। তো এখানে দেখো R1 প্লাস R2 এর মানটা দেখো নিয়ার ইকুয়াল টু 0 হতে পারে, যেহেতু I2 সমান হচ্ছে I2 সমান হচ্ছে 0 ডিগ্রি, এখানে হয়ে গেছে I2 সমান তো 0 ডিগ্রি, এখানে I2 সমান 0, তাহলে R2 এমন ভাবে ইনসিডেন্ট হয়েছে, নিশ্চয়ই এখানে অ্যাঙ্গেলটা এমন ভাবে গেছে এই R2 এর মানটা, যে এটা একদম 0 এর কাছাকাছি হবে, মানে এই ইকুয়াল টু R1, তবে এটা লম্ব ভাবে গেছে। মানে কি, এখানে রশ্মিটা এমন ভাবে, তুমি ছবিটাকে যদি মডিফাই করে তুমি দেখতে পাবে, আমি মডিফাই করে রাখছি, মানে রশ্মিটাকে আমার এইভাবেই পাঠাতে হবে, এমন ভাবে এসছে আপতন কোণের সম্ভাব্য মান কতটা কম হবে, আই এসছে এই ফেজ থেকে, দ্বিতীয় ফেজ থেকে মানে এর সঙ্গে যাবে আর কি, আজকে আমি দেখাতে চাইছি যে এর সঙ্গে চলে যাবে। তো যাই হোক, এখানে I2 মানে R1 এর মান, R2 এর মানটা নিয়ার ইকুয়াল টু 0 এর কাছে হবে, মানে এই ইকুয়াল টু R1 আছে। আর এই ইকুয়াল টু R1 চলে আসলে তুমি এখানে লিখতে পারবে যে I ইকুয়াল টু
মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা নিয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু আই বাই r1, আর r1 সমান a হয়ে গেলে i এর মানটা আমাদের চলে আসছে মিউ ইনটু a। আপতন করলে সম্ভাব্য মানটা হচ্ছে i ইকুয়াল টু মিউ a, মানে sin i বাই sin r, তো সেটা আমরা sin যদি আমরা খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল তো i আর r1, তো সেই জন্য আমরা i বাই r1 লিখতে পারি। r1 এর মানটা যেহেতু a, জাস্ট পুট করে দিবে, তাহলে মিউ ইনটু a পাবে। আপতন কোণে এটা খুব ক্ষুদ্র প্রতিসারক কোণ, তোমার বলেই ছিল যে এর মানটাও খুব কম, সেই জন্য আমরা এটা i বাই r1 লিখতে পারি। sin i বাই sin r1 কে আমরা খুব ছোট বলে i বাই r1 লিখে সেখান থেকে আমরা i ইকুয়াল টু মিউ ইনটু r1 এর মানটা নিয়ার ইকুয়াল টু a এর কাছে, কিভাবে করতে পারি আমরা। এখানে সম্ভাব্য মান জানতে চেয়েছে। আচ্ছা 29 একটু দেখো তো, কৌণিক বিচ্ছুরণ জানতে চেয়েছে, অ্যাঙ্গুলার ডিসপারশন। এই ফর্মুলাটা তোমরা কিন্তু এই চ্যাপ্টারে এখনো পড়ো না, কিন্তু দিয়েছে এই চ্যাপ্টারের অঙ্কটা, যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি। কৌণিক বিচ্ছুরণের ফর্মুলা হচ্ছে 29। বেগুনি এবং লাল আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক দিয়েছে, মানে মিউ ভি তোমার দিয়েছে 1.54 আর মিউ আর দিয়েছে 1.52। তো এ হচ্ছে প্রতিসরক কোণ 10 ডিগ্রি প্রিজমের ক্ষেত্রে, হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ মানে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর জানতে চাইছি। ডেল্টা মানে কি? ডেল্টা মানে কি? মিউ ভি মাইনাস 1 ইনটু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইনটু এ। এবারে দেখো, এটা যদি তুমি একটু সিম্পলিফাই করো না, এটা একটা এ ক্যান্সেল হয়ে যাবে, কারণ প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে দেখো মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ, জাস্ট এই ফর্মুলা ইউজ করো। মিউ ভি মিউ আর আর এ সব গিভেন আছে, ইউ উইল গেট অ্যাঙ্গুলার ডিসপারশন। 29 এর প্রবলেম, কৌণিক বিচ্ছুরণ, অ্যাঙ্গুলার ডিসপারশন। অ্যাঙ্গুলার ডিসপারশন জানতে চেয়েছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, মানে কতটা অ্যাঙ্গুলারলি ডিসপ্লেসড হয়েছে, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এ, সেই ফর্মুলা থেকে আমরা মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ। তো এখানে দেখতেই পাচ্ছ এটা 0.02 ইনটু 10, তাহলে 0.02 ইনটু 10 ডিগ্রি করলে কত হয়? 0.2 ডিগ্রি, মানে অপশন চলে আসবে তোমার বি একটা, কৌণিক বিচ্ছুরণ। আচ্ছা হয়ে গেছে কৌণিক বিচ্ছুরণ। 26 এর প্রবলেমটা একই রকম, সমবাহু ত্রিভুজ বলেছে, মানে হচ্ছে 60 ডিগ্রি, এর মানটা 60 ডিগ্রি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ গিভেন, সো a ইকুয়াল টু 60 ডিগ্রি পুট করবে, বাকি সেম। আমাদের মোটামুটি প্রিজমটা হয়ে গেছে, এবার লেন্সটা আমরা স্টার্ট করব। সমবাহু প্রিজম যেখানে থাকবে সেখানে অ্যাঙ্গেল a ইকুয়াল টু 60 ডিগ্রি পুট করবে। স্যার আগের দিন আলোর প্রতিসরণের কিছু অঙ্ক আটকেছে, লাস্টে হবে ক্লাস, ঠিক আছে? ঠিক আছে, আগে লেন্সটা শুরু করি। আচ্ছা, লেন্সের বেসিক যে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনটা আমরা কি বলবো? লেন্সের, লেন্সটা তোমরা জানো, উত্তল লেন্স, অবতল লেন্স, এইগুলো সব তোমরা নরমালি জানো, আমরা সেইগুলো পড়ছি না এখন। এখন যে ফর্মুলা গুলো লাগবে তোমাদের অঙ্ক করার জন্য, একদম সেখানে ফোকাস করে নাও। তো লেন্স ইকুয়েশন হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/m সমান f মানে কি? r/2, r/2 না, তাহলে 2/r 100। পুরো কমপ্লিট ইকুয়েশন লিখতে হবে। এই সবাই লেন্স ইকুয়েশন জানো, v হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, u হচ্ছে বস্তু দূরত্ব, f হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। একদম ভালো করে দেখে নাও, যে ফর্মুলা গুলো লাগবে একদম। ওই উত্তল লেন্স, অবতল লেন্স ওসব নিয়ে বলে কোনো লাভ নাই। কোন ফর্মুলা গুলো তোমার অঙ্ক করার জন্য লাগবে সেখানে চলে
দাঁড়া ওসব তুলে দেবো, চিন্তা নেই, যেখানে যেখানে লাগবে সব বলে দেবো। এটা হচ্ছে লেন্স ইকুয়েশন। আর আমরা বিবর্ধন বলতে কি বুঝি? ম্যাগনিফিকেশন। এম, এম মানে কি? প্রতিবিম্ব উচ্চতা, সেটাকে যদি তুমি আই বলো, আর বাই বস্তু উচ্চতা সেটাকে আমরা ও বলতে পারি, সমান আবার ভি বাই ইউ লিখতে পারি না? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, এরা বিবর্ধনের ফর্মুলা। বিবর্ধন ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিসটেন্স। কি বলছো বলো, কিছু বলতে চাও তাহলে বলো। হ্যাঁ, একদম যে ফর্মুলা গুলো লাগবে সেগুলো দেখে নাও। তারপরে যে ফর্মুলাটা হচ্ছে, একটা লেন্সের, একটা উত্তল লেন্সই ধরো, রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি তুমি μ2 বলো, চারিপাশে রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি μ1 হয়, সেক্ষেত্রে আমরা কি লিখি? 1/f, 1/f ইকুয়াল টু কি লিখি আমরা? μ2 বাই μ1 মাইনাস 1 ইনটু 1 বাই এই সারফেসের তোমার রেডিয়াস অফ কার্ভেচার r1, আর এই সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার যদি r2 হয়, 1/r1 মাইনাস 1/r2। এটা ক্যালকুলেশন করলে μ2 মাইনাস μ1 বাই μ1 ইনটু 1/r1 মাইনাস 1/r2। এটা যে ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সাথে ফোকাস দৈর্ঘ্য। কি বলছো বলো? লেন্সের প্রতিসরাঙ্ক যদি μ2 হয়, চারপাশের প্রতিসরাঙ্ক যদি μ1 হয়, সেক্ষেত্রে আমরা 1/f ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1 ইনটু 1/r1 মাইনাস 1/r2, এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট ইউজ করব। এবারে জাস্ট সিম্পলিফিকেশন করে তোমার যা আসবে তুমি দেখে নেবে। সাইন কনভেনশন তোমাকে এবার পুট করতে হবে। তোমরা তো জানো এই যে আলোক কেন্দ্র থেকে আমরা এইদিকে গেলে নেগেটিভ, আলোক কেন্দ্র থেকে এইদিকে গেলে পজিটিভ, তাহলে আমাদের এখানে r1 টা নেগেটিভ হবে, সিমিলারলি r2 টা কি হবে? পজিটিভ। এবার সাইন পুট করে তোমার যখন যা লাগবে সেটা ইউজ করবে। ফোকাস দৈর্ঘ্য 1/f ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1 ইনটু 1/r1 মাইনাস 1/r2। এই পাওয়ার অফ লেন্স বলতে আমরা কি বুঝি? পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা ফর্মুলাটা কি? P ইকুয়াল টু 1/f যখন f টা মিটারে থাকে, সমান 100/f যখন f টা সেন্টিমিটারে থাকে, ক্ষমতা। আর 1/মিটার সেটাকে আমরা বলি ডায়াপ্টার, মানে পড়ছে ক্যাপিটাল ডি দিয়ে লিখতাম 1/মিটার ইনভার্স, এই ইউনিট হচ্ছে ডায়াপ্টার, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি ইউনিট ইউজ করি আমরা ডায়াপ্টার, এটাও মনে রাখবে স্যার। পাওয়ার অফ লেন্স, লেন্সের ক্ষমতা বলতে আমরা ওই ফর্মুলা ইউজ করব ডাইরেক্ট। লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা, লেন্স নির্মাতার সূত্র কি আছে? ওই তো যেহেতু বাই ভি মাইনাস v1 বাই ওইটা, এটা বুঝছি। ওইটা মানে পুরো লিখতে পারবে। লেন্স মেকার ফর্মুলা আমরা এটাকেই বলি লেন্স মেকার ফর্মুলা। 1/f equal to mu minus 1 into 1/r1 minus 1/r2, একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা বলি। 1/f equal to mu minus 1 into 1/r1 minus 1/r2। এবারে এর আমরা স্পেশাল কেস গুলো দেখব। কি রকম? এক নম্বর কেস, ইকুই কনভেক্স লেন্স আছে, মানে বোথ সারফেসটা কনভেক্স, উত্তল। ইকুই কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমাদের কি হয়? ইকুই কনভেক্স মানে তোমরা জানো এই সারফেসটাকে আমরা r1 বক্রতা ব্যাসার্ধ, এই সারফেসটা r2 বক্রতা ব্যাসার্ধ যদি হয়, সেক্ষেত্রে 1/f এর মানটা কত হবে? মানে এখানে মিউ ধরেছি, যেখানে আমরা এখানে কিন্তু অ্যাজাম্পশন নিয়ে নিয়েছি যে μ1 সমান 1 আর μ2 সমান μ, ওই যে আগের ফর্মুলাটা থেকেই এসছে অ্যাকচুয়ালি।
অন্য কিছু নয়, ওই আগে একটা ফর্মুলা লিখেছিলাম না 1/f = μ2 বাই μ1। μ2 বাই μ1 মানে কি, μ বাই 1 করলে তো মিমি হবে, সেটা এই অ্যাজাম্পশনই করেছি, কিছু না। ওইটা এটা লেন্স মেকার ফর্মুলা বলে এটাকে। তো আমরা এবারে এই ফর্মুলাটার স্পেশাল কেসগুলো দেখছি। ইকুইকনভেক্স লেন্সের ক্ষেত্রে এই সারফেসটার বক্রতা ব্যাসার্ধ r1, এটা যদি r2 হয়, তাহলে 1/f সমান কত হবে বলো? R2 minus R1 r1 টা কি হবে এখানে? minus r1 টা এখানে মাইনাস হবে R2 minus R1 हो जाएगा। না, তুমি একটা ইউজ করো 1/r1 R1 R minus আর এটা হচ্ছে প্লাস, মানে মাইনাস অফ 1/। এবার ইকুইকনভেক্স যেহেতু বোথ সারফেসের রেডিয়াসটা তো আরই থাকবে না, ইকুই বলেছি, ইকুই রেডিয়াসটা যদি আরই থাকে তাহলে 1/r মাইনাস 1/r, তাহলে এখান থেকে কি চলে আসবে? মাইনাস অফ মিউ মাইনাস 1 ইনটু 2/r, তাই না? 1/f ইকুয়াল এর আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব। আর এর মানটা r1 এর মানটা এখানে নেগেটিভ হবে, r2 এর মানটা হবে পজিটিভ। হ্যাঁ, সরি ভুল বললাম, এটা r1 এটা r2 যদি ধরি, r1 টা তো পজিটিভ, সরি r1 টা পজিটিভ, r2 টা নেগেটিভ, তার প্লাস ও প্লাস একদম, সো এটা পজিটিভ প্লাস পজিটিভ হবে একদম। r1 টা হবে পজিটিভ, r2 টা হবে নেগেটিভ, কারণ এই যে রেডিয়াস যেটা r1 টা মানে কি, এই সারফেসটা নিশ্চয়ই এই দিকে থাকবে, আর r2 মানে হচ্ছে এই দিকটা, এই সারফেসটা এই দিকে থাকবে, r2 টা নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভে কি হবে? পজিটিভ, 2/r চলে আসবে, তাই না? কনভেক্স লেন্সের ফোকাস লেন্থ আমরা কি বলি? পজিটিভ না? উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়? পজিটিভ, সেটাই পেয়েছি আমরা, এবং তার ফর্মুলা হচ্ছে এটা উভত্তল লেন্সের। এবার আমরা ইকুইকনকেভের ক্ষেত্রে দেখব। ইকুইকনকেভের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি রকম হবে সেটা বলো। এটাকে r1 ধরে নাও, এর হচ্ছে r2 ধরে নাও। এবারে বলো 1/f = মিউ মাইনাস 1। r1 টা কি হবে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, কারণ এই যে r1 টা দেখো এই দিকে চলে আসবে রেডিয়াসটা, হ্যাঁ, তাহলে 1/r। এবার ইকুই যেহেতু সেটা 1/r হবে, আর r2 টা কি হবে? পজিটিভ, পজিটিভ মানে মাইনাস 1/r। এই যে এই ফর্মুলা থেকে এসছে একটা, এটা আমাদের বেসিক একদম, এইটা থেকে করছি সবকিছু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি -2 ইনটু মিউ মাইনাস 1/r 1/f = তো এটা নেগেটিভ সাইন দেখাচ্ছে, তাই তো হয় না? অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়? ঋণাত্মক হয় না? সেটাই বেশ একদম। এবারে দেখো এই আমরা ওই ফর্মুলা থেকে ইউজ করছি ডাবল কনভেক্স, ডাবল কনকেভ, ডাবল কনভেক্স। ডাবল কনভেক্স মানে হচ্ছে দুটো একই, r1 r2 হবে, আর মানে r1 টা মানে এইটাকে বলতে চাইছে, এটা কিন্তু আর সমান হবে না, এটা ডিফারেন্ট হবে। r1 টা হবে তোমার হচ্ছে পজিটিভ, আর r2 টা হবে নেগেটিভ, এবং তোমার ফর্মুলায় চলে আসবে মিউ মাইনাস 1 ইনটু 1/r1, r1 টা পজিটিভ মাইনাস ডাবল কনভেক্সের ক্ষেত্রে কিন্তু r1 r2 হবে। এগুলো হচ্ছে ইকুই, দুটোর মধ্যে আলাদা। ইকুই মানে সমান, r1 r2 সমান r, এখানে r1 সমান r2 সমান r, এখানেও r1 সমান r2 সমান r, এখানে কিন্তু r1 r2 ডিফারেন্ট হবে, ডাবল কনভেক্স। আর সিমিলারলি ডাবল কনকেভের ক্ষেত্রে একই রকম, ডাবল কনকেভের ক্ষেত্রে r1 r2 হবে, এটা r1 এটা r2, r1 টা হবে নেগেটিভ, r2 টা হবে পজিটিভ। তাহলে 1/f = মিউ মাইনাস 1 ইনটু 1/r1 টা নেগেটিভ মাইনাস 1/r2, তো মাইনাস চলে আসছে এখানে, মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে আমরা
এই ফর্মুলা ইউজ করবো। এই কি হলো, এগুলো তো দেখাচ্ছি তো নাকি? ওই তো ওটাই তো কপি করে দিতে পারছেন আর কপি নয়, এটা ইকুই মানে কি r1 r2 সমান r, আর ওটার ক্ষেত্রে হচ্ছে r1 r2 ডিফারেন্ট, ওটা বলতেছি। এবার আমি যেটা নতুন করে প্লানো কনভেক্স, ওটা কিন্তু নতুন প্লানো কনভেক্স, তার ক্ষেত্রে আমরা কি রকম ভাবে লিখবো আমরা সেটা দেখবো। এই ফর্মুলা থেকেই দেখবো একদম। না আমি ওই দিকটা বলছি, প্লানো কনভেক্স। প্লানো কনভেক্স, এটার আবার দুটো কেস হতে পারে। ফার্স্ট কেস এটা হতে পারে, সেকেন্ড কেস এটাও হতে পারে। এই দুটোই তো প্লানো কনভেক্স, তাই না? তো এই এটাকে r1 ধরে নাও, এটাকে r2 ধরে নাও, এর কেসে এটাকে r1 ধরো, এটাকে r2 ধরো। এই ফার্স্ট এর ক্ষেত্রে এইটা কি হবে, এই ফর্মুলাটা 1/f = mu minus 1 into r1 টা কি পজিটিভ না, 1/r1, আর r2 টা কত হবে? একদম, ভেরি গুড, কারণ r2 কোনো ইয়ে নাই। ঠিক আছে, তাহলে কত হলো আলটিমেট মিউ মাইনাস 1 ইনটু 1/r1, এটা চলে আসবে ফার্স্ট একটার কেস। এবার r1 এর মধ্যে তুমি তো r ধরে নাও, সেক্ষেত্রে r চলে আসবে। আচ্ছা সেকেন্ডটার কেসটা কি হবে, এইটার কেসটা মাইনাস হয়ে যাবে জিনিসটা, দুটো একই জিনিস কিন্তু একটা নেগেটিভ সাইন ইউজ করে। এখানে r1 টা ইনফিনিটি, r2 টা হচ্ছে মাইনাস মানে প্লাস চলে আসছে, না প্লাসই তো আসছে গো, একই আসছে এবং সেটা r2 যদি তুমি ধরো r2 আসছে, যদি তোমার r1 r2 এক হয় তখন এটা একদম সেম চলে আসবে। দেখো দুটোর মধ্যে পার্থক্যটা দেখো, দুটোই কিন্তু পজিটিভ। এবারে r1 সমান r2 সমান যদি r হয় সেক্ষেত্রে দুটো সমান, না হলে কিন্তু r1 r2 ডিফারেন্ট। এইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। প্লানো কনভেক্স হয়ে গেল। প্লানো কনভেক্স দুটো কেসে আমরা দেখে নিলাম, এক কিন্তু পজিটিভ আসছে এবং r1 r2 সমান যদি r হয় সেক্ষেত্রে সেম ভ্যালু আসবে প্লানো কনভেক্স। আমি এখানে r1 r2 ডিফারেন্ট ধরেছি তাই আমাদের ডিফারেন্ট আসছে, না দুটো মান কিন্তু একই আসবে। এবার আমরা প্লানো কনকেভ দেখছি। প্লানো কনকেভ এই কেসটা, প্লানো কনকেভ প্লানো কনকেভ এই কেসটা আমরা এইভাবে দেখবো। একটা কেস এটা হতে পারে, অথবা এই কেসটা এরকম হতে পারে, বেশি হয়ে যাবে না, বেশি হয়ে যাবে অসুবিধা আছে। ঠিক আছে, এই দুটোই কিন্তু প্লানো কনকেভ। তো প্রথম কেসটা যদি আমি ধরি r1, দ্বিতীয় কেসটা যদি আমি r2 ধরি, তাহলে এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, mu minus 1 1/r1, r1 টা কি হবে নেগেটিভ, r1 সমান r ধরে নাও মাইনাস, আর r2 টা হবে ইনফিনিটি মানে 0, তাহলে হয়ে গেল মাইনাস mu minus 1/r। আর এই সেকেন্ড কেসে যদি এইটাকে r1 ধরো, এটাকে যদি r2 ধরো, তাহলে 1/f = mu minus 1/infinity minus 1/r, r2 সমান r ধরে নাও, তাহলে mu minus 1/r নেগেটিভ। দেখো দুটো কেস কিন্তু একই আছে, যদি r1 r2 সমান যদি r ধরে নিই, তাহলে আমাদের প্লানো কনকেভের ক্ষেত্রে যে আমাদের ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলা সেটা কিন্তু একই থাকছে যদি আমি r1 r2 সমান r ধরে নিই, এবং সেটা নেগেটিভ আসছে। প্লানো কনকেভের ক্ষেত্রেও কিন্তু ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক।
একটা লেন্সকে যদি আমি এই বরাবর যদি কেটে দিই, আচ্ছা এটা হয়ে গেছে তো, এবার নতুন জিনিস পড়াচ্ছি দেখো, হয়ে গেছে এটা লেন্স মেকার ফর্মুলা থেকে আমরা এগুলো দেখে নিলাম। একটা লেন্সকে যদি আমি এই এবি বরাবর যদি আমি কাট করি, এবি দৈর্ঘ্য বরাবর, ধরো তার ইনিশিয়াল যে ফোকাল লেন্থ সেটা ছিল এফ, এফ ফোকাস দৈর্ঘ্য ছিল টোটাল লেন্সটা, এবি বরাবর যদি আমরা কেটে নিই তখন প্রত্যেকটা পার্টের ফোকাস দৈর্ঘ্য কত হবে বলো? মানে এখন হয়ে গেছে এরকম, এরকম হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা পার্টের টোটাল ফোকাস দৈর্ঘ্য ছিল প্রথমে কাটার আগে, এখন এবি বরাবর কেটে নিয়েছি, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে আর এর ফোকাস দৈর্ঘ্য কত হবে কেউ জানো? একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছিল এফ, আমি অ্যালং এবি বরাবর যদি কাট করে নিই তাহলে প্রত্যেকটা পার্টের ফোকাস দৈর্ঘ্য কত হবে? 2f হবে। প্রত্যেকটা পার্টের ফোকাস দৈর্ঘ্য হবে 2f। যদি আমি লেন্সটাকে এই বরাবর কাটি, এই বরাবর কেটে নিই, তাহলে চেষ্টা কিরকম হবে জানো তো? এরকম হয়ে গেছে। তাহলে এখানে এটা ছিল এফ ফোকাস দৈর্ঘ্য, এই বরাবর কেটেছি এবি, তাহলে এখন প্রত্যেকটা পার্টের ফোকাস দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ ঠিক করে বলো। সেম থাকবে, একই থাকবে, ঠিক আছে? এগুলো জেনে রাখো, এগুলো জানলে আমরা ডাইরেক্ট এগুলো ইউজ করবো না অঙ্কের ক্ষেত্রে। আর যখন অঙ্ক পারবেনি তখন বলবে স্যার সব অঙ্ক করে দেয়নি, স্যার অঙ্ক করবে না সব, এখন থেকে নিয়ম হয়ে গেছে। আর তোমাদের কথা কিন্তু একটা ওটা আটকাবে, সব পরে বললে ঠিক আছে। তো ফোকাল লেন্থ তোমার হচ্ছে ওখানে হবে 2f 2f, একদম যে যে ফর্মুলা গুলো লাগবে স্পেসিফিক আমাকে সেইগুলো পড়াতে হবে বেশি। আচ্ছা পাওয়ার তো তোমরা জানো 1/f, যদি এখন লেন্সটা যদি একটা মিডিয়াতে থাকে তখন পাওয়ারটা কি হবে? মানে আমরা চারপাশে বায়ু থাকলে তখন 1/f ধরে নিই। এই আমার কেসটা শোনো, এই কেসগুলো কিন্তু জানতে হবে, অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে কিন্তু প্রত্যেকটা কেস। পাওয়ার মানে আমরা জানি 1/f, ঠিক আছে? এখন লেন্সটা যদি কোনো মিডিয়াতে থাকে, ধরো একটা কাঁচ মিডিয়াম, একটা কাঁচ মিডিয়ামের মধ্যে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স ধরো μm, এখন এর মধ্যে যদি একটা লেন্স থাকে, ধরো একটা কাঁচ মিডিয়া আছে, তাহলে এর এই কেসে লেন্সের পাওয়ারের ফর্মুলাটা কি হবে জানো? P ইকুয়াল টু আমাদের নরমালি কি ছিল? 1/f ছিল তো, ওই তো 1/f এর কত ইকুয়েশনটাই তো, এটা μm/fm। fm হচ্ছে ফোকাল লেংথ অফ মিডিয়া আর μm হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম অফ মিডিয়াম। চলে যাও, fm হচ্ছে ফোকাল লেংথ অফ মিডিয়াম। আমরা পাওয়ার বলতে বুঝতে পেরেছো? আমরা জেনারেলি চারপাশে যদি বায়ু বা এমনি কোনো কিছু না থাকে তখন আমরা 1/f ধরি। যদি কোনো একটা মিডিয়ার মধ্যে একটা লেন্সকে রাখি সেক্ষেত্রে পাওয়ারটা কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করবো, μm/fm। μmটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম আর fm হচ্ছে ফোকাল লেংথ অফ মিডিয়াম। ফোকাল লেংথ ইন মিডিয়াম, না মিডিয়ামের নয়, ইন মিডিয়াম। মিডিয়ামে কত ফোকাল লেংথ হবে? ইন মিডিয়াম মানে মিডিয়ামে লেন্সের কত ফোকাল লেংথ সেটা জানতে চাই। ভালো করে দুটোর মধ্যে পার্থক্য রাখো। এখানে মিএমটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম আর এফএমটা হচ্ছে ফোকাল লেংথ ইন মিডিয়াম।
ফোকাল লেন্থ মিডিয়াতে ফোকাল লেন্থ কিন্তু চেঞ্জ হয়, জানো তো? তোমরা তো এটা পড়ে এসেছো ক্লাস 10 থেকে, যে একটা লেন্সকে যদি আমরা জলে ডুবিয়ে দিই তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে না কমবে? একটা লেন্সকে বাড়িতে রাখলে ফোকাস দৈর্ঘ্য একটা থাকে, আর যদি আমরা জলে ডুবিয়ে দিই লেন্সটাকে, ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? বাড়বে না কমবে না একই থাকবে? কমবে। বাড়বে। কারণ হচ্ছে জলের প্রতিসরাঙ্ক কম লেন্সের থেকে। লেন্সের মানে গ্লাসের 1.5, জলের হচ্ছে 1.33। যেহেতু প্রতিসরাঙ্কটা কম, যেহেতু ফোকাস দৈর্ঘ্য কিন্তু বাড়বে, কারণ প্রতিসরাঙ্কের সঙ্গে ফোকাস দৈর্ঘ্য কি ইনভার্সলি প্রপোর্শনাল। এইভাবে তোমরা বলতে পারো, মানে আমি একটা শর্ট ইয়েতে বললাম, আমি দেখাবো, আমার আছে এই ফর্মুলা আছে আমাদের এখানে। তো যাই হোক, সেই জন্য বললাম এফএমটা হচ্ছে ফোকাল লেন্থ ইন মিডিয়া, ওই মিডিয়াতে কত ফোকাল লেন্থ লেন্সটা, আর নিউএমটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়া। বুঝতে পেরেছি? পাওয়ারটা কিন্তু তখন এই ফর্মুলা ইউজ করবো যখন মিডিয়াতে থাকবে। চলো নেক্সট, প্রথম টপিক। যদি দুটো লেন্স f1 f2 ফোকাল লেন্থ কাছাকাছি, খুব কাছাকাছি আছে দুটো লেন্স f1 f2 ফোকাল লেন্থ, এবং তাদের অ্যাক্সিস বরাবর যেই থাকে, এর f1 এর f2, তাদের টোটাল ফোকাল লেন্থ, মানে আমি এটা বলতে চাইছি কম্বিনেশনের যে ফোকাল লেন্থ, হ্যাঁ 1/f আমরা লিখবো এখানে ফর্মুলাটা 1/f1 প্লাস 1/f2। এটা হচ্ছে সমবায়ের বা তুল্যাঙ্ক ফোকাল, তুল্যাঙ্ক বলে আর কি। সেখান থেকে আমরা পাওয়ারটা কি লিখতে পারবি? P equal to P1 plus P2, কারণ P মানে তো 1/f, তো P should be equal to P1 plus P2 পাওয়ার। যদি খুব কাছাকাছি থাকে এবং along axially axis বরাবর আছে, খুব কাছাকাছি। যদি তারা একটু দূরত্বে থাকে তখন কি হবে? যদি সামান্য একটু দূরত্বে থাকে তখন কিন্তু এটা হবে না, দেখাচ্ছি। ধরো তারা ডি দূরত্বে আছে, ধরো এখন এর ফোকাল লেন্থ f1, এর ফোকাল লেন্থ f2, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে 1/f equal to 1/f1 plus 1/f2 minus d/f1 f2। শুধু ফর্মুলা জানো, আর কিছু জানার দরকার নেই। টি ফর ডিসটেন্স বিটুইন देम। এবং সেক্ষেত্রে পাওয়ারটা কি লিখবো? P equal to P1 plus P2 minus কি হবে? P1 P2 into D, তাই না? পাওয়ার মানে তো 1/f, এটা তুল্যাঙ্ক ক্ষমতা, এটা তুল্যাঙ্ক ফোকাস লেন্থ অফ দি কম্বিনেশন, দুটো আলাদা। যদি তারা ডি ডিসটেন্সে থাকে তখন এই ফর্মুলা ইউজ করব, আর যদি তারা খুব কাছাকাছি থাকে তখন ওই ফর্মুলা ইউজ করব, তখন যেটা লাগবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? ফোকাল লেন্থ অফ দি কম্বিনেশন আমাদের হয়ে গেল, কম্বিনেশন ফোকাল লেন্থ কমপ্লিট। আর একটা নতুন কেস বলছি, এগুলো আছে প্রবলেম। যদি আমি সিলভারিং করে দিই, হ্যাঁ কিছু বললে বলো, কোশ্চেন থাকলে অবশ্যই। ঠিক আছে, হয়েছে, এইটা মুছে দিচ্ছি, এটা সবটাই আমি ওইদিকে পড়াচ্ছি, এই দিক থেকে। আমি বলতে চাইছি এফেক্ট অফ সিলভারিং অন ওয়ান অফ দি রিফ্র্যাক্টিং ফেসেস অফ এ লেন্স। Effects of silvering in one face of lens. একটা লেন্সকে এই ফেসটা যদি আমি সিলভারিং করে দিই, ভালো করে ভাবো কি হবে। এই উত্তর লেন্সকে যদি আমি ওই বাইরেরটাকে যদি আমি সিলভারিং করে দিই, তখন এটা বিহেভ করবে অ্যাজ এ কনকেভ মিরর। এটা মিররের মতো বিহেভ করবে, কনকেভ মিরর। আর যদি অবতল লেন্সে করি সেটা হবে কনভেক্স মিরর। এটা ভালো করে বুঝে নাও। উত্তল লেন্সের যে কোনো একটা ফেস যদি আমরা সিলভারিং করে দিই,
তাহলে এটা বিহেভস অ্যাজ এ কনকেভ মিরর। আর যদি অবতল লেন্সে করি সেটা কনভেক্স মিরর। তো এখানে কি হবে দেখো, অ্যাকচুয়ালি একটা রে যদি আসে এখানে, এই ফেসে কি হবে, একটা রিফ্রাকশন হবে, রিফ্রাকশন হয়ে সে একটু বাঁকবে, থেকে এই ফেসে আসবে, আর এই ফেসটি কি হবে, রিফ্লেক্ট করবে আসবে, এসে এদিকে আসবে। মানে দেখো দুবার রিফ্রাকশন হচ্ছে এখানে, দিস আর এখানে এটা রিফ্রাকশন হচ্ছে দুবার, রিফ্লেকশন হচ্ছে একবার, কারণ এই সিলভার ফেসটা কিন্তু রিফ্লেকশন করছে। ভালো করে বুঝো। এক্ষেত্রে আমরা ফোকাল লেন্থ কিন্তু এইভাবে লিখবো, 1/f = সামেশন ওভার n = 1 2 যা হবে 1/f। 1/f = যতগুলো তোমার রিফ্লেকশন হচ্ছে তাদের 1/f করে আমাকে লিখতে হবে। 1/, মানে টোটাল ফোকাল লেন্থ, সেটা এইভাবে লিখতে হবে। তো এখানে আমাদের কি হচ্ছে, দুবার রিফ্লেকশন এই ফেসটা, তাহলে 1/f = এই কেসে 1/f + 1/f, মানে রিফ্লেকশনের জন্য। আর রিফ্লেকশনের জন্য কি হবে, সেটা লিখবো 1/fm। ভালো করে বুঝো, fm হচ্ছে মিরর থেকে এসছে, মানে সিলভার ফেস থেকে, আর এখানে দুবার রিফ্লেকশন হয়েছে 1/f 1/f, তাহলে এটা কি চলে আসবে, এটা 2/f + 1/fm। বুঝতে না পারলে বলো। যদি একটা ফেস আমি সিলভারিং করে দিই উত্তল লেন্সের, সেটা কিন্তু এখন অবতল মিররের মতো, অবতল দর্পণের মতো বিহেভ করবে। তো আমি আর অন্যটার কেসটা অন্যটা, তো আমি বলছি এখানে 1/f তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1/fn। fn এর মানটা 1 2 যা খুশি হতে পারে। তো এখানে দুবার রিফ্রাকশন হয়ে যাবে, এই ফেসে একটা রিফ্রাকশন হয়েছে, আর এই ফেসে রিফ্লেকশন হয়েছে, আবার এখানে রিফ্রাকশন হয়েছে। তো এখানে 1/f 1/f দুটো রিফ্রাকশনের জন্য, আর যেখানে রিফ্লেকশন হয়েছে সেটার জন্য 1/fm, fm ফর মিরর, m ফর মিরর। বুঝতে পেরেছো? মানে এফটা হচ্ছে এখানে ফোকাল লেন্থ অফ দি লেন্স, আর এফএমটা হচ্ছে ফোকাল লেন্থ অফ মিরর। এফটা হচ্ছে ফোকাল লেন্থ অফ লেন্স, এফএমটা হচ্ছে ফোকাল লেন্থ অফ মিরর। এবারে এইটারই আমরা স্পেশাল কেসটা আমরা দেখবো। তাহলে আমাদের কি পেয়েছি, 2/f + 1/fm। এক নম্বর কেসটা আমি বলতে চাইছি, যদি এই R2 সারফেসটা, মানে এটাকে ধরো R1, এটা ধরো R2 সারফেস, এখন R2 সারফেসটা আমরা সিলভার করে দিয়েছি না, তাই না? তাহলে এই কেসে আমরা কি লিখবো, যে 1/f এর মানটা তো আমাদের এইটা জানি, μ - 1 1/r1 - 1/r, আর fm টা কত হবে, মানে 1/f এর মানটা লিখেছি 1/fm, f মানে কি r/2, তাই না? তাহলে এখানে r2/2 তে হবে, মানে এই r1 r2 একই, যদিও এই r1 r2 লিখবো, এখানে fm এর মানটা r/2, এই সব এখানে পুট করে দেবো, তাহলে আমাদের 1/f চলে আসবে, 2টা কমন চলে আসবে, μ - 1 1/r1 + 1/r2, তা প্লাস হয়ে যাবে, প্লাস 2/, মানে এই এই ফর্মুলাটা এখন কি হচ্ছে সেটা দেখাতে যাচ্ছি, 2/r, ঠিক আছে? দেখো এই কেসে আমাদের, এই কেসে r1 r2 যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে ফর্মুলাটা এইটা থেকে কিন্তু আমাদের এইটা চলে আসবে, যেখানে 1/f মানে আমরা জানি এই ফর্মুলা, আর fm মানে r/2, f মানে r/2 তোমরা জানো, সেটা r2 রেডিয়াসের জন্য r2/2 হয়েছে এখানে, ঠিক আছে? আর যদি তোমার ইকুইকনভেক্স হয়ে যায়, মানে r1 = r2 = r,
সেক্ষেত্রে তোমার 1/f একদম সিম্পলিফাই করে চলে আসবে আর বাই তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও 2 × 2 μ - 1 ডাইরেক্ট আমরা কিন্তু এই অঙ্কগুলো আসবে তোমাদের এতে আমি বলে দিচ্ছি আছে এইসব ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো r1 = r2 = r পুট করে দাও 1/f টা এটা চলে আসবে এগুলো সব ক্যালকুলেশন করেই কিন্তু আসবে অ্যাকচুয়ালি ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি এবারে একটা স্পেশাল কেস দেখবো সেটা কিন্তু ইন্টারেস্টিং এটাতে এটা হবে এটা এই কেসটা দেখেছি এই ফর্মুলাটা এর কেসে এবারে নতুন যেটা দেখবো সেটা হচ্ছে আর এইগুলো তোমরা হয়তো ভাবছো যে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে আচ্ছা অনন্ত সব পেয়ে যাবে তারপর বলবেন তো এবারে সেকেন্ড কেসটা দেখাচ্ছি দেখো প্লানো কোন হেডস লেন্থ এটা যদি সিলভার ফেস থাকে এটা r1 এটা r2 তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1/f = 2/f + 1/fm এখানে তাহলে কি হবে বলো এবার r1 = r ধরে নিচ্ছি আর r2 = কত হবে ইনফিনিটি তাহলে f এর মানটা কি হবে বলো না সরি এটা একদম f এসেছিল এখানে f এর মানটা এটা চলে এসেছিল f এর মান একদম আচ্ছা এখানে যদি r1 = r r2 = ইনফিনিটি যদি পুট করে দিই ওই ফর্মুলা থেকে তুমি দেখো r2 = ইনফিনিটি মানে 1/∞ মানে 0 r1 = r পুট করছি তাহলে কি চলে আসবে 1/f = 2 × μ - 1 × 1/r তাই না তাহলে এর কি চলে আসবে r/2 × μ - 1 এগুলো জাস্ট ক্যালকুলেশন করতে হবে তোমার যখন অঙ্ক আসবে তুমি বুঝতে পারবে এটা কিন্তু f এর মান ছিল r1 r2 = r হলে আর এই ক্ষেত্রে r1 = r পুট করেছি r2 = ইনফিনিটি পুট করেছি এই ইকুয়েশনে তাহলে আমাদের এটা কিন্তু এটা চলে আসছে এবং সেক্ষেত্রে f এর মানটা লিখতেই হবে করতে হবে আর নিউটনের সমীকরণ তোমরা জানো লেন্সের ক্ষেত্রে কি জানো বলে দিচ্ছি নিউটনের সমীকরণটা একটু জেনে রাখো এটা মুছে দিচ্ছি তাহলে আমাদের যে নরমাল যে ইকুয়েশন যেটা আছে 1/v - 1/u = 1/f তো লেন্স ইকুয়েশন এক্ষেত্রে যদি আমরা ফোকাস থেকে বস্তু দূরত্ব দূরত্বকে আমরা যদি x ধরি আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটাকে যদি y ধরি তাহলে নিশ্চয়ই u সমান কত হবে x + f v সমান কত হবে y + f আমাদের xy = f² আছে এটা ফর্মুলা নিউটনের ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করলাম এটাকে বলা হয় নিউটনের ইকুয়েশন এটা নিউটনস ইকুয়েশন xy = f²। হ্যাঁ নোটসে আছে এটা নোটসে আছে দেখো নোটসে আছে আমি বলে দিচ্ছি কোন নোটস আমি ধরে নিচ্ছি আমি নোট ধরে নিচ্ছি এটা হাতে নোটস হয়ে যায় তো সেগুলো হচ্ছে xy = f², যেখানে x হচ্ছে ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব তাহলে u এর মানটা x + f হবে আর v এর মানটা y + f হবে এবং আমাদের ডাইরেক্ট আফটার পুটিং দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন ইউ গেট দিস ফর্মুলা ওকে জেনে রাখো শুধু জাস্ট আচ্ছা ক্ষেত্রীয় বিবর্ধনের ক্ষেত্রে কিন্তু আমরা m² পাবো হ্যাঁ বিবর্ধন যেটা আমরা m বলি p² / u² সেক্ষেত্রে আমরা m² পেতে পারি আমি এটা কেমন
মানে এরিয়াল ম্যাগনিফিকেশন, যেটা আমি বলিনি, ম্যাগনিফিকেশন বলেছি, বাট এরিয়াল ম্যাগনিফিকেশন যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এম অফ এ প্রতি পিণ্ডের ক্ষেত্রফল মানে ভি স্কয়ার বা ইউ স্কয়ার সমান এম স্কয়ার। এমটা হচ্ছে এমনি নরমাল বিবর্ধন, আর বাকি যেগুলো সেই অবজেক্ট আর ইমেজ কোথায় থাকবে ওগুলো তোমরা জানো। তাহলে আমি অলরেডি বলেছি যে প্রতিসরাঙ্ক, মিডিয়ামের প্রতিসরাঙ্ক যদি কম হয় লেন্সের থেকে, ভালো করে দেখো এটা আলাদা কেস, আমি ভালো করে শুনে নাও, তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্য বাড়বে। আমি যেটা ভালো করে বলছি, মিডিয়ামের প্রতিসরাঙ্ক আর এটা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক, গ্লাস বলতে লেন্স, লেন্সের প্রতিসরাঙ্ক যদি মিডিয়ামের থেকে বেশি হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কিন্তু কি হচ্ছে, কি হবে, মানে তুমি যদি ওই জলের কেসটা ভাবো না, লেন্সকে যদি আমি জলে ডুবাই, জলের প্রতিসরাঙ্ক কম তো, জলেরটা এম লেন্সেরটা জি, তাহলে জলে ডুবালে ফোকাস দৈর্ঘ্য কিন্তু বাড়ছে, কারণ এফএমটা গ্রেটার লিখেছি। হ্যাঁ, আমি কখনোই বলিনি কমবে বলে, আমি একটু আগেও বলছিলাম ফোকাস দৈর্ঘ্য জলে ডুবালে, হ্যাঁ প্রতিসরাঙ্ক কম, প্রতিসরণ নয়। এটা জলের কেসটা বলতে পারো। এবারে বলছে যদি তোমার মিউএমটা যদি বেশি হয়, প্রতিসরাঙ্ক লেন্সের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, ধরো একটা উত্তল লেন্সকে এমন একটা মিডিয়ায় রেখেছো তার প্রতিসরাঙ্কের থেকে মিডিয়ামের প্রতিসরাঙ্ক বেশি, তাহলে উত্তল লেন্সটা কার মতো আচরণ করবে, পড়োনি ছোটবেলায়? উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, আর অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। মানে মিউএম যখন গ্রেটার দ্যান মিউ জি হবে তখন উত্তল লেন্স কাজ করবে অবতলের মতো, উত্তলটা অবতল হয়ে যাবে আর অবতলটা উত্তল হয়ে যাবে। যখন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি হবে লেন্সের থেকে, আমি বারবার বলছি এগুলো কিন্তু কাজে লাগবে, ওই যখন প্রবলেম পারবে না তখন আমাকে জিজ্ঞাসা করো, আমি কিন্তু বলবো না, সেটা আমি এখন থেকে বলে দিচ্ছি, কারণ এই যে থিওরি গুলো পড়াচ্ছি এর মধ্যেই সমস্ত উত্তর কিন্তু লুকিয়ে আছে, তখন আমি বলবো না, সত্যি বলবো না, আমি বলছিও না, সেটা দেখেছো প্রিজমের ক্ষেত্রে একদম সিলেক্টিভ পড়ে দিয়ে ছেড়ে দিয়েছি, তোমরা নিজেরাই দেখতে পেয়েছো, তোমাদেরকে জিজ্ঞাসাও করিনি যে কোনটা পড়ো, একবার বলি আর বলবো না। তো মিউএম যখন বেশি হবে লেন্সের থেকে তখন উত্তল লেন্স অবতল মতো আর অবতল উত্তলের মতো আচরণ করবে, এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে একই থাকতে পারে, আমি জানি না, সেটা তোমার ক্যালকুলেশন করে দেখতে হবে লেন্স মেকার ফর্মুলা। এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হতে পারে, হ্যাঁ ফোকাস দৈর্ঘ্য কিন্তু বাড়তে কমতে বা একই থাকতে পারে, জাস্ট আমি যেগুলো তোমাদের জানা দরকার, বাড়তে কমতে বা একই থাকতে পারে। আরেকটা কথা শুনে রাখো, যদি তোমার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি সমান হয়ে যায় তখন লেন্সটা কি রকম হয়ে যাবে, হ্যাঁ যদি লেন্সের প্রতিসরাঙ্ক আর মিডিয়ামের প্রতিসরাঙ্ক যদি সেম হয়ে যায়, সেম, তাহলে লেন্সটা একটা কাঁচের মতো বিহেভ করবে, কাঁচখণ্ড, এবং অদৃশ্য হয়ে যেতে পারে, কারণ তুমি তো যে মিডিয়াতে আছো সেই মিডিয়াতে লেন্সটা আছে সমান, যেহেতু প্রতিসরাঙ্ক সেক্ষেত্রে কাঁচখণ্ডের ন্যায় আচরণ করে এবং অদৃশ্য হয়ে যাবে। আর একটা জিনিস জানতে হবে তোমাদের, লাস্ট যেটা থিওরি, এটা তোমরা কোনোদিন পড়োনি কিন্তু জেনে রাখা দরকার, উত্তল লেন্স কর্তৃক সদ্বিম্ব গঠন করতে হবে। সদ্বিম্ব অসদ্বিম্ব তোমরা পড়েছো, রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, সেটা একটু বলছি, এটা হয়তো শোনাওনি কখনো কিন্তু এইচএসে অনেকের বইয়েতেই ছিল। আবার ধরো সদ্বিম্ব গঠন করতে হবে, বস্তু এটাই অবজেক্ট আর পর্দা স্ক্রিন, এদের দূরত্ব হচ্ছে ডি, এরা একদম স্থির, বস্তু আর পর্দা সবসময় স্থির আছে এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি,
আমি লেন্সটাকে যদি দুটো পজিশনে রাখবো, দুটো পজিশনের জন্য আমি দুটো শর্টবিম্ব পেতে পারি। কখন না, যখন d is greater than 4f। এক নম্বর কেস, ভালো করে বুঝো। বস্তু এবং পর্দা স্থির থাকলে, এরা স্থির, আমি লেন্সের দুটো পজিশনে দুটো প্রতিবিম্ব পাবো এবং সেটা শর্টবিম্ব। কখন? যখন এই d এর মানটা এই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার 4 গুণের থেকে বেশি হবে। বুঝতে পারলেন কথাটা? কথাটা খুব ভালো করে বুঝতে হবে আগে জিনিসটা। বস্তু এবং পর্দা স্থির থাকলে এবং তাদের মধ্যে দূরত্ব যদি ক্যাপিটাল ডি হয়, আমি লেন্সের দুটো অবস্থানের জন্য দুটো শর্টবিম্ব পেতে পারি যখন এই ডি এর মানটা গ্রেটার দ্যান 4। আমি একটা শর্টবিম্ব পাবো যখন ডি ইকুয়াল টু 4 হবে। এটা হচ্ছে দুটো। ডি ইকুয়াল টু 4 হলে এখানে একটা শর্টবিম্ব পেতে পারি। আর 3 নম্বর কেস, যদি ডি যদি লেস দ্যান 4 হয় তাহলে আমি কোনো প্রতিবিম্ব পাবো না, শর্টবিম্ব পাবো না। শর্টবিম্ব পাওয়ার জন্য আমি বলেছি এটা কেসটা, এটা তোমাদের আছে এবং সেটা একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পেতে পারি। ভালো করে এরকম ভাবে জেনে রাখো, যে যদি ডি এর মানটা গ্রেটার দ্যান 4 হয় আমি দুটো শর্টবিম্ব পেতে পারি, দুটো অবস্থানে দুটো শর্টবিম্ব। ডি ইকুয়াল টু 4 হলে একটা শর্টবিম্ব পাবো, আর ডি যদি লেস দ্যান হয় কোনো শর্টবিম্ব পাবো না, অশর্টবিম্ব হয়ে যাবে সেটা। আমার শর্টবিম্বের জন্য আমি বলেছি এটা। সুতরাং আমার শর্টবিম্ব পাওয়ার যে শর্তটা হচ্ছে যে ডি গ্রেটার ইকুয়াল টু 4 একসঙ্গে আমরা কি লিখতে পারি? শর্টবিম্ব পাওয়ার জন্য উত্তর লেন্সের ক্ষেত্রে গ্রেটার ইকুয়াল টু 4 কত হবে, তাই না? ভালো করে বুঝো, ডি এর মানটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয় তবে আমি শর্টবিম্ব পেতে পারি উত্তর লেন্স ভর্তি। এবারে আমি বলছি, এই যে দুটো অবস্থানের দূরত্ব যদি তুমি x ধরে নাও, দুটো পজিশনের জন্য তো দুটো শর্টবিম্ব পাবো আমি বলেছি, u1 u2 আর v1 v2 যাই হোক, এবং তাদের মধ্যে ওই দুটো পজিশনের মধ্যে দূরত্ব বা সরণ যদি x হয় তাহলে x ইকুয়াল টু বলছে √d স্কয়ার মাইনাস 4df। এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে, ডাইরেক্ট ইউজ করব। x স্কয়ার করো d স্কয়ার মাইনাস 4df পাবে, এবং সেই ক্ষেত্রে f এর মানটা তুমি কি পাবে না d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4df। এটা আবার ফোকাস লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার ফর্মুলা হচ্ছে এটা। দুটো পজিশনের জন্য দুটো শর্টবিম্ব পাবো এবং এই দুটো পজিশনের মধ্যে দূরত্ব যদি x হয় তাহলে x ইকুয়াল টু √d স্কয়ার মাইনাস 4df। সেখান থেকে আমরা f এর মানটা পেয়ে যাচ্ছি। এবং এক্ষেত্রে দুটো তো পজিশন, মানে একটা u1 u2 একটা v1 v2 তোমরা বুঝতে পারছো, u1 এ করসপন্ডিং v1 v2 করসপন্ডিং v2। এক্ষেত্রে বলছে u1 সমান v2 হয়, ওই দুটো কেস দুটো শর্টবিম্ব পাবো, এবং u2 সমান v1 হয়, এই কেসটাও হয়। মানে আমি বলতে চাইছি আজ যে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান বিনিময়যোগ্য, এই কেসে বস্তু প্রতিবিম্বের অবস্থান বিনিময়যোগ্য। ইমেজ যদি তোমার হয় প্রতিবিম্বের আকার i2 i1, তাদের অনুপাত যদি তুমি দেখো i2 বাই i1 সমান d মাইনাস x বাই d প্লাস x তার হোল স্কয়ার। এগুলো সব ক্যালকুলেশন করে আসছে, ওই দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেশন তোমাদের নোটসে আছে, একটু দেখে নিও। আরেকটা জেনে রাখো, যদি বিবর্ধন যদি m2 m1 হয় তাহলে f ইকুয়াল টু একই রকম x বাই m2 মাইনাস m1। এই ফর্মুলাটাও জেনে রাখতে হবে। যেগুলো জেনে রাখতে হবে আমি এগুলো স্কয়ার করে দিচ্ছি একদম, এই তিনটে ফর্মুলা জেনে রাখতে হবে। আর এটা তো জেনে রাখতেই হবে, এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা এটা, এবং তার মধ্যে সিম্বল কি কি আমি সব বলে দিয়েছি অলরেডি। আচ্ছা,
আমার মোটামুটি থিওরি শেষ হয়ে গেছে। আর লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝবো যে কতটা তাড়াতাড়ি সে রশ্মির উচ্চকে অভিসারী করতে পারছে উত্তলের ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে কত তাড়াতাড়ি অপসারী করতে পারছে। ক্ষমতা বলতে বাংলা ভাষায় আমরা এটাই বুঝি। এবং পি হচ্ছে আবার আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ 1/f, তো f মানে কি r/2, টি প্রপোর্শনাল টু 1/r, এটা জেনে রাখবেন। আর কিছু জানার নাই। চলো এবার লাস্টের দিক থেকে কিছু কোশ্চেন আমরা করিয়ে দিচ্ছি। কোনো ব্রেক হবে না, আমি ডাইরেক্ট বেরিয়ে যাবো। আর বেশিক্ষণ না, আজ হয়তো 10-15 মিনিট। এটা হয়ে গেছে তো প্রত্যেকের? মুছে দিচ্ছি বোর্ডটা তাহলে। এটা স্টাডি ম্যাটেরিয়ালে আছে এখানে। একদম লাস্টের দিক থেকে এসো, 110-এর কোশ্চেনটা দেখো। কোন লেন্সের প্রথম এবং দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব 16 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, লেন্সটির ফোকাস দূরত্ব কত? ভালো করে শোনো প্রবলেমটা, 110 নম্বর প্রবলেমটা, লাস্টের দিক থেকে শুরু করো। কোন লেন্সের, এটাকে বলে প্রথম মুখ্য ফোকাস f1, এটাকে বলে দ্বিতীয় মুখ্য ফোকাস, তোমরা জানো এগুলো বলিনি ওই জন্য। এটা প্রথম মুখ্য ফোকাস, এটা দ্বিতীয় মুখ্য ফোকাস। এখান থেকে বস্তু দূরত্ব যেটা, সেটা বলছে ইউ। এই বস্তু দূরত্ব কত বলে 16, আচ্ছা 16 সেন্টিমিটার। আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো বলছে এটার বলছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দূরত্ব কত? এটা কি ফর্মুলা ইউজ করবে? না, একটা সিম্পল ফর্মুলা যেটা বলেছি তোমাদের থিওরিতে, ওই জন্যই বলছি থিওরিটা মন দিয়ে শুনো। এমনি বলছি না, নিউটন ইকুয়েশনটা ইউজ করতে হবে। x y ইকুয়াল টু f স্কয়ার না, x টা কি, এই যে ফোকাস থেকে বস্তু দূরত্ব, আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব y, এটাই তো x ছিল আর এটাই তো y ছিল নিউটন ইকুয়েশনে। তাহলে x y ইকুয়াল টু f স্কয়ার ডাইরেক্ট ইউজ করবে। তাহলে x হচ্ছে 16 ইনটু 25 ইকুয়াল টু f স্কয়ার। তাহলে f এর মানটা কত হবে? 20। কারণ 400 রুট করলে কত হয়? 20। তাহলে দেখছো তো, থিওরিটা ভালো করে শুনলে আমি বলেছি না, প্রবলেমগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আর নালে বুঝতে পারবে কি প্রবলেম। এটা একদম নিউটন ইকুয়েশন, কারণ নিউটন বলেছিল ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। আর যেতে হবে একটু পরে একবারই চলে যাবে। বাকি তো এদিকে দেখি সব ফর্মুলা। আমি কি বলবো, ফর্মুলা তোমরা, আমি তো থিওরি পড়িয়ে দিলাম, তো ফর্মুলা দেখে দেখে তোমরা নিজেরা করবে। আমি যেগুলো মানে পড়ার দরকার আমি করে দিচ্ছি। আমি 104-এরটা একটু দেখাচ্ছি। 104, 110-এর পরে আমি 104-এ যাচ্ছি। 104, বলো। 94-এর আগে আমি 104-এ আছি, মানে আমি তো লাস্ট থেকে এসেছি। 94 আমি দেখে দেবো। 104, একটি পাতলা উত্তল লেন্স আর পাতলা অবতল লেন্স ফোকাস দূরত্ব f1 এবং f2 পরস্পরের সঙ্গে সংলগ্ন অবস্থায় রাখা হলে ফোকাস দূরত্ব কত হবে? বলে দিচ্ছি, একটা থিন কনভেক্স লেন্স, একটা থিন কনকেভ লেন্স, তাদের ফোকাল লেন্থ হচ্ছে f1 এবং f2। একসঙ্গে কনজুগেটেড অবস্থায় যদি আমরা রাখি তাহলে কম্বিনেশন ফোকাল লেন্থ কত হবে? তাহলে -1/f2। কারণ উত্তলের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অবতলের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, তার জন্য মাইনাস সাইন ইউজ করে, যেটা প্লাস হতো কিন্তু +1/f2 ছিল, কিন্তু অবতল বলে নেগেটিভ পুট করেছি। বুঝতে পেরেছো? তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে তোমরা কি পেয়ে যাবে? f2 - f1/f1। f চেয়েছে, তাহলে f ইকুয়াল টু f1 f2 বাই f2 - f1। ওই যাই হোক এটা হবে। এবং এখানে তোমার অপশন চলে আসবে কি একটা, দেখেন এখানে অবতল, ওটা কোনো ডিফারেন্স, f1 - f2 বা f2 - f1। আমি বুঝতে পারছি তুমি যেটা বলতে চাইছো, ওটা ডিফারেন্স। এবার যেটা বেশি হবে না নেগেটিভ হবে, ঠিক আছে, ডিফারেন্স। আর
আর এটা একটা মাল্টিপ্লিকেশন ডিভাইড। হ্যাঁ তুমি বলেছো 94। আরো আছে আর 61টা একটু বলি। 61টা ওটা একদম থিওরি যারা বুঝেছে বা শুনেছে তারা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবে, যারা শুনেনি তারা জীবনেও পারবে না। তো বলেছে 1.5 প্রতিসরাঙ্ক এবং 10 সেমি ফোকাস দূরত্বের কোন একটি উত্তর লেন্সকে 3.0 প্রতিসরাঙ্কের কোন তরলে নিমজ্জিত করা হলো, সেক্ষেত্রে লেন্সটা কি হবে? কোন অপশনটা আসবে? প্রতিসরাঙ্কটা বেশি, কিন্তু মিডিয়ার প্রতিসরাঙ্ক বেশি এখানে, আমি যেটা বলতে চাই আমরা 1.5 থেকে 3 তে চলে এসেছি। তো এখানে বলছে তাহলে উত্তর লেন্স কার মতো আচরণ করবে? অবতল লেন্সের মতো, এবং ফোকাস দূরত্বটা কি হবে সেটা একটা কেস আছে, ওটা তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। ফোকাস দূরত্বটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি একই থাকবে, তোমরা যদি দেখো ক্যালকুলেশন তোমাদের করতে হবে এইভাবে। আমি দেখিয়ে দিচ্ছি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 মানে মিউ জি আর এফ জি, মানে গ্লাসের মানে লেন্সের ক্ষেত্রে 1/r1 মাইনাস 1/r2, আর যখন মিডিয়াতে থাকবে তখন এটা এফ, এবং সেটা হচ্ছে গ্লাসের উইথ রেসপেক্ট টু মিডিয়া মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2 থাকবে। তাহলে একটু ফোকাস দূরত্বটা তোমাকে fm বাই fa করছো, মানে 1/2 করছো, তাহলে কত আসবে? মিউ জি মাইনাস 1, না মিউ জি এর উপরে থাকবে মিউ জি মাইনাস 1, আর এটা হবে মিউ জি বাই মিউ এম মাইনাস 1, তোমার এটা চলে আসবে মিউ জি মাইনাস 1 বাই মিউ জি মাইনাস 1 মিউ এম, মিউ জি মাইনাস মিউ এম বাই। এবারে তোমাকে পুট করে দেব ভ্যালুগুলো, মানে তোমার উত্তর লেন্সটা তো অবতল লেন্স হবে, এবং ফোকাস দূরত্বটা কি হচ্ছে? কমছে না বাড়ছে? দেখে নাও, 1.5 মাইনাস 1 বাই 1.5 মাইনাস 1/3, না 3 প্রতিসরাঙ্ক বাই বাই কত? বাই 3। নেগেটিভ আছে, তাহলে fm ইকুয়াল টু fm তোমার 10 দেয়া ছিল, এটা তোমার 3 আসবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে। 3 3 কেটে গেল মানে মাইনাস 1, মাইনাসটা চলে আসবে জি মিউ এর হবে, মানে একই থাকবে, ফোকাস দূরত্বটা একই থাকবে। নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ অবতল তো, ওই জন্য নেগেটিভ আসছে। কি বলছে বল? এই যে 5 থেকে 15 এই যে 0.5 ছিল আর 1.5 3 3 কেটে গেল মাইনাস 1 মাইনাস 10, মাইনাস 10 মানে কি অবতল লেন্স, বুঝতে পেরেছো? তাহলে এটা মাইনাস 10 সেন্টিমিটার অবতল লেন্সের মতো কাজ করবে। আমাদের লেন্স মেকার ফর্মুলা থেকে কিন্তু এটা ইউজ করা হলো। বুঝতে পারছো? মাইনাস এসছে মানে কি অবতল, আর ফোকাস দৈর্ঘ্যটা 10ই থাকছে। এবারে বুঝতে পারছো তো? সুতরাং এইভাবে কিন্তু করতে হবে। হ্যাঁ মানে আমি প্রথমে বলে দিচ্ছিলাম তোমরা ডাইরেক্ট দেখে এটা অবতল কিন্তু বলবে, কিন্তু কতটা ফোকাস দৈর্ঘ্য হবে তার জন্য ক্যালকুলেশন করতেই হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ মানে এইটাই যে যখন মিডিয়াতে রাখছে এই তরলটাই, তার ফোকাস দৈর্ঘ্য, তখন ফোকাস দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। তো এফএম মানে ফোকাস দৈর্ঘ্য লেন্স ডিভাইডেড মানে এম মিউ কি করেছে, মানে মিডিয়ামের রেসপেক্টে লেন্সের মিউটা, আর এই পোর্শন মধ্যে কেটে যাবে, এগুলো বাদ দাও না, 1/r1 1/r2 রেশিও করলে ক্যান্সেল। শুধু এটা হচ্ছে মিডিয়ামের রেসপেক্টে লেন্সের ফোকাস দৈর্ঘ্য মানে মিউ জি বাই মিউ এম, আর সেটা একটু ক্যালকুলেশন করলে ভ্যালু করতে পারবে। ঠিক আছে চলো। আচ্ছা 98 এরটা দেখিয়ে দিই আর 94 এরটা দেখাবো। 98 চলো। 98 টা একটু দেখাতো।
ছবিটা দেওয়া আছে দেখতে পেয়েছো? একটি সমতলোত্তল একটি সমতলাবতল লেন্স গায়ে গায়ে লাগানো। তোমাদের সমতল পৃষ্ঠ যদি পরস্পরের সমান্তরাল, লেন্স দুটি μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি ভিন্ন পদার্থের তৈরি, ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর তাহলে সমবায়টির ফোকাস দৈর্ঘ্য কত? ওই দেখে ওই যে ফোকাস দৈর্ঘ্যের ক্যালকুলেশন গুলো এই জন্যই করছিলাম। এটা এরকম, এটা 1 এটা 2 গায়ে গায়ে লাগানো এবং এর হচ্ছে μ1 এর হচ্ছে μ2। ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর, প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ কিন্তু আর বলে দিয়েছি। সো কম্বিনেশন ফোকাল লেংথ চেয়েছি, কম্বিনেশনে ফোকাল লেংথ চেয়েছি। তাহলে আমাদের 1/f মানে কি? 1/f1 প্লাস 1/f2 বলো। সমতলোত্তল একটি সমতলাবতল, মানে ফার্স্টের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি 1/f1, f1 মানে কি v1 minus 1 ইনটু, দেখো প্রথমটা কি হচ্ছে প্লেন সারফেস, তাহলে মাইনাস থাকছে এখানে 1/r, আগে থাকবি না বসে আছে। f1 এর টেস্ট আমরা 1 রিফ্লেকটিভ ইনডেক্সে দেখছি এবং সেক্ষেত্রে আমরা r1 r2 যদি আমরা দেখি, প্রথমটার ক্ষেত্রে r1 টা হবে তোমার হচ্ছে এটা r1 সেকেন্ড কেসে, আর এটা হচ্ছে r2। r1 টা কি হবে 1/r1 মানে 1 নেগেটিভ মাইনাস অফ 1 মাইনাস মাইনাস এর প্লাস চলে আসছে এখানে, এটা 1 নম্বর। আর f2 টা কত হবে? f2 টা হচ্ছে যে বক্রতলটা এই সমতলাবতল যেটা, তার ক্ষেত্রে μ2 minus 1 into 1 এটার কি হবে এইদিকে মাইনাস 1/r, আর এই ফেসটার কি হবে ইনফিনিটি 1/∞ মানে আরেকটা দিচ্ছি দুটো যা যোগ করে দাও এখানে 1/f চলে আসবে, এবং 1/r তোমরা কমন নিয়ে নিবে, μ1 minus 1 minus μ2 plus 1, তাহলে μ1 minus μ2/r 1/f, তাহলে f হবে r/2 আসবে। p অপশন আছে তাই তো? বুঝতে পেরেছো এটা?